হৃদমায়ের প্রেমগাথা লিখেছে রেক্তা ইসলাম মায়া। রাত তখন 10টার ঘরে। আসিফ ক্লান্তিতে বাসায় ফিরল সবে। চোখে মুখে উদাস আর ব্যর্থতার গ্লানি। বাসার কলিং বেল বাজাতে গিয়েও হাত গুটিয়ে নিল নিজের অজান্তেই। দরজায় কপাল ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল পরপর। আবেশে চোখ বন্ধ করে নিল তিক্ততায়। কিছু ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে আরিফের এই মুহূর্তে। সময়টা কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো। দরজার ওপাশে আদরের ছোট বোন বেহুশ অবস্থায় পড়ে, আর দরজার এপাশে আরিফ অপরাধী ন্যায় দাঁড়িয়ে। যখন মায়া জ্ঞান ফিরবে আর জানতে চাইবে ওর স্বামী কোথায়, ঠিক আছে কিনা, তখন আরিফ কি উত্তর দিবে? কি বলবে যে আরিফ গিয়েছিল হসপিটালে হৃদের খবর নিতে, অথচ মানুষের ভিড়ে সে কারোর সাথে দেখা করতে পারেনি এমন বলবে? আসলে আরিফ দেখা করতে পারেনি নাকি অন্য কিছু? হৃদের অ্যাক্সিডেন্টের পর সবাই যখন হৃদকে হসপিটালে নিয়ে যায়, তখন আরিফ অজ্ঞাত মায়াকে বাসায় নিয়ে এসেছিল। ডাক্তার দেখায়, মায়ার হুঁশে ফেরার অপেক্ষা করে। একবার মায়ার হুঁশ ফিরে আসলে তখন মায়ার বুঝিয়ে শুনিয়ে হাসপাতালে যাবে, এমনটাই আরিফের চিন্তা ভাবনা ছিল। এর জন্যই ডাক্তার দেখিয়ে মায়ার হুঁশে ফেরার অপেক্ষা পর্যন্ত করেছিল আরিফ। অবশেষে দেখা যায় ঘণ্টাখানিকের মধ্যে মায়ার হুঁশ ফিরে আসলেও মায়া তখন মানসিকভাবে স্টেবল ছিল না, বরং অতিরিক্ত পাগলামি আর চিল্লাচিল্লি করতে করতে 10 মিনিটের মাথায় আবারও জ্ঞান হারায় মায়ার স্বামী করতে করতে। মায়ের অবস্থা দেখে আরিফ আবারও ডাক্তার ডাকলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মায়ের ব্রেন শান্ত রাখার জন্য ঘুমের ইনজেকশন দিল মায়াকে। আরিফ বাধ্য হয়ে মায়াকে ঘুমিয়ে রেখে ও একাই হসপিটালে গিয়েছিল হৃদের খবর নিতে। আরিফ হসপিটালে যেতে যেতে দেখল বিশাল ভিড় জমে আছে হাসপাতালের চত্বরে। খানবাড়ির সকলেই হাহাকার আর আর্তচিৎকারে উপস্থিত সকলের চোখেই পানি। আরিফ আজ প্রথমবারের মতন হৃদ খানের মাকেও দেখেছিল সে কি দারুণ তেজি মহিলা, এমন শক্ত পার্সোনালিটির মহিলা আরিফের দেখা এই প্রথম ছিল। সুফিয়া খান চোখের পলকে ছেলেকে ঢাকা ট্রান্সফার করান, কারোর কোনো কথা বা কাউকে ভিড়তেও দেননি ছেলের আশেপাশে। হাসপাতালে আরিফ ছিল তৃতীয় পক্ষ। সবে একদিন হয়েছিল হৃদ মায়ের সম্পর্কের কথা সবাই জেনেছিল। এখনো কেউ খানবাড়িতে মায়ের সম্পর্ক মেনে নিয়েছে এমনটা বলেনি, অথচ এই ধোঁয়াশা অবস্থায় হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে আরিফ আগ বাড়িয়ে বোনের স্বামী হিসেবে হৃদের খবর জানতে পারছে না। কেমন একটা সংকোচ বোধ ছিল আরিফের মনের মধ্যে। তারপরও আরিফ সকল সংকোচবোধ পায়ে ঠেলে আগ বাড়িয়ে গিয়েছিল হৃদের খবর জানতে। কিন্তু খানবাড়ির কেউই আরিফের সঙ্গে কথা বলার মতন মন মানসিকতা দেখায়নি, আর না আরিফের কোনো কথায় কেউ উত্তর দেয়। বলতে গেলে আরিফ যাদের কাছে হৃদের খবর জানতে গিয়েছিল তারা সবাই আরিফকে নীরবতা দেখিয়ে এড়িয়ে গেছে। বারবার একই কাজ হয়। আরিফ আর কারোর কাছে না গিয়ে হৃদের ছেলেপেলেদের সঙ্গে দাঁড়িয়ে থেকে শুধু নীরব চোখে দেখল হৃদের মায়ের তোড়পাড় করা কাণ্ডগুলো। তিনি মুহূর্তের মাঝে আসিফ, রাদিফ, আয়নকে নিয়ে হৃদকে ট্রান্সফার করান ডাক্তারসহ। আরিফ অনেক চেয়েছিল আসিফ, আয়ন বা রাদিফের মধ্যে কারোর সঙ্গে কথা বলতে, কিন্তু সেই সুযোগটা সে পেল না। সবাই কেমন তাড়াহুড়ো করে হৃদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ত হওয়াটাও স্বাভাবিক। হৃদ খানের জীবন মরণ নিয়ে কথা, ব্যস্ত তো হবেই। হৃদকে নিয়ে ঢাকায় যেতে যেতে নিহাল খান, আসিফ দুইজনই ক্যাশ টাকায় এয়ার অ্যাম্বুলেন্স বুকিং করল। আরিফ যতটুকু জেনেছে হৃদের সঙ্গে নিহাল খান, সুফিয়া খান, আয়ন, রাদিফ, আপাতত এই 4 জন গিয়েছে। পরবর্তীতে হয়তো আরাফ খান সুস্থ হলে হেনা খান আরাফ খানকে নিয়ে লন্ডনে যাবেন।
আসিফ দেশেই থাকবে হৃদের ব্যবসা আর খানবাড়ি তদারকি করতে। আরিফের হাসপাতালে যাওয়ার ঘণ্টাখানেকের ভেতরে হৃদকে নিয়ে খানবাড়ির সকলেই ঢাকায় চলে যেতে আরিফ হসপিটালের চত্বরে আরো ঘণ্টাখানেক বসেছিল দুশ্চিন্তায়। বাসায় ফিরে সে মায়াকে কি উত্তর দিবে? হৃদ খান ভালো নেই, সেটা তো আরিফ নিজের চোখেই দেখে এসেছে। হৃদকে নিয়ে পরদেশে পাড়ি দেওয়ার বিষয়টাও সে দেখেছে। হয়তো এতক্ষণে ফ্লাইটে উঠে পড়েছে সবাই, অথচ মায়ার খবর কেউ জানতে চাইল না। আর না শেষবারের মতন মায়াকে নিজের স্বামীকে দেখতে পেল। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে মায়ার খোঁজ খবর নেওয়া তো দূর, মায়াকে খানবাড়ির কেউ চিনতেই পারছে না, এমনটা খানবাড়ির পরিবারের মনোভাব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আরিফ এই মুহূর্তে নিজের বোনকে কি জবাব দিবে সেই চিন্তায় দরজার কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিছুটা সময়। পকেটের ফোনটা হঠাৎ বেজে উঠতেই আরিফ ওই অবস্থাতেই পকেট থেকে ফোনটা বের করে কানে তুলতেই উদ্বিগ্নতায় গলা শুকিয়ে গেল রাকিবের। আরিফের সঙ্গে রাকিবও হসপিটালে ছিল। আরিফ বাসায় আসার সময় রাকিবকে বলে আসেনি, সেজন্যই হয়তো রাকিব কল দিয়েছে আরিফের খোঁজ নিতে। আরিফ কল রিসিভ করতেই রাকিব উদ্বিগ্নতায় বলল, কই তুই? দীর্ঘশ্বাসে আরিফ মত্ত হয়ে ভাঙা গলায় অল্প আওয়াজে বলল, বাসায় আয় তুই। আরিফ সচরাচর নিজের বাসায় বন্ধুদের কাউকে আনে না কখনো। নিজের বাসায় দুই বোন থাকতে সে বন্ধুদের বাসার বাইরেই রাখে সবসময়। কিন্তু আজ এই পরিস্থিতিতে আরিফ নিজের মনোবল পাচ্ছে না সবকিছু সামলাতে, সেজন্যই রাকিবকে বলল নিজের বাসায় আসতে। রাকিব আরিফের কথায় পুনরায় নিশ্চিত হতে আবারও একইভাবে জিজ্ঞাসা করল, তোর বাসায় আসবো? এখন আয়। কথাটা বলেই আরিফ ফোন কেটে দিল। কথা বলতে ভালো লাগছে না ওর, কেমন ক্লান্তি আর দুর্বল লাগছে। দরজায় হাতে সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আরিফ কলিং বেল বাজাতেই তৎক্ষণাৎ দরজা খুলে দিল জুই। সে যেন দরজার পাশেই দাঁড়িয়েছিল এতক্ষণ অপেক্ষা করে। তাড়াহুড়ো করে জুই দরজা খুলে উদ্বিগ্নতার পরপর প্রশ্ন করল আরিফকে হৃদের খবর জানতে। হৃদ ভাই কেমন আছে ভাই? উনি ঠিক আছেন? ডাক্তার কি বললেন? বেশি ব্যথা পেয়েছেন? আরিফ দরজার বাইরে জুতা রেখে বাসায় ঢুকলো। জুইকে এড়িয়ে বাসায় ঢুকতে তাকালো মায়ার রুমের দরজার দিকে। ক্লান্তিতে মায়ের খবর জানতে চেয়ে বলল আরিফ, মায়া হুঁশে ফিরেছে? জুইয়ের কথায় উত্তর না করে আরিফকে পাল্টা প্রশ্ন করতে দেখে অস্থির হলো জুই। নিজের কথার উত্তর না পেয়ে তারপরও আরিফের কথায় উত্তর দিয়ে বলল জুই, না ও। আরিফ উদাসীনতায় গিয়ে গা এলিয়ে বসলো ড্রয়িং রুমের সোফায়। জুই দরজা লাগিয়ে আরিফের দিকে এগোতে চাইলে আরিফ সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকাতে বলল, ভাইকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবি জুই? খুব ক্লান্ত লাগছে। এক্ষুনি আনছি। অস্থির উত্তেজিত জুই এই শীতের মাঝে আরিফের জন্য ফ্রিজ খুলে ঠান্ডা পানি গ্লাসে করে নিয়ে আসলো। আরিফ সেটা একটানে খেয়ে জুইয়ের হাতে গ্লাসটা দিতে আবারও বলল, আরেকটা গ্লাস পানি খাওয়াতে পারবি? জুই চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পুনরায় গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসলো। আরিফও আগের ন্যায় ঢকঢক করে সম্পূর্ণ পানি গ্লাস খালি করলো এক চুমুকে। তীব্র পানি তৃষ্ণা পেয়েছিল তার, ভেতরটা হাহাকার করছিল তৃষ্ণায়। এত পানি খেয়েও যেন তৃষ্ণা মিটছে না আরিফের। আরিফ পানির গ্লাসটা টি টেবিলে রেখে উপর রাখতে বলল, তুই কিছু খাবি জুই? দুপুর থেকেও না খাওয়া তুই, অর্ডার করব?
আরিফের কথায় জুই খানিকটা অসন্তুষ্ট গলায় তৎক্ষণাৎ উত্তর করে বলল, আমি কিছু খাবো না ভাই, এই পরিস্থিতিতে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। তুমি আগে বলো রিদ ভাইয়া কেমন আছে, ডাক্তার কি বলেছে? জুইয়ের কথায় আরিফ রোহেশ হয়ে বলল, রিদ খানের অবস্থা ভালো না জুই, ডাক্তার বলেছেন মস্তিষ্কে আঘাত পেয়েছে সে, বাংলাদেশে চিকিৎসা রিদ খানের জন্য যথেষ্ট হবে না, সেজন্য রিদ খানের পরিবার রিদ খানকে দেশের বাইরে লন্ডনে নিয়ে যাচ্ছে আজ রাতের ফ্লাইটে, খুব সম্ভবত এতক্ষণে এয়ার অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার কথা তাদের। আরিফের কথায় জুই আতঙ্কিত ভঙ্গিতে বলল, আল্লাহ, কি বলো ভাই, রিদ ভাইকে লন্ডন নিয়ে যাচ্ছে, আল্লাহ জানে কি হবে, আল্লাহ রিদ ভাইয়ের হেফাজত করুন। মায়ের কথা কেউ জানতে চায়নি, মায়া ছাড়া সবাই চলে গেল? জুইয়ের কথায় আরিফ আগের ন্যায় বলল, না। কেন? আমি এই বিষয়ে কিছু জানি না জুই, আমি অনেকবার চেয়েছিলাম খানবাড়ির সবার সাথে কথা বলতে, কিন্তু কেউ আমার কথার উত্তর দেয়নি, অপরিচিতর মতন চুপ থেকেছেন সবাই। এখন আমি বুঝতে পারছি না তারা কি ইচ্ছাকৃতভাবে আমাকে ইগনোর করলো, নাকি রিদ খানের অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই তাদের মানসিকতা ঠিক নেই বলেই কথা বলতে পারিনি। আমি আপাতত কিছু জানি না জুই, তবে আজ কেউ মায়ের কথা জানতে চায়নি, তবে এতটুকু বলতে পারি রিদ খানের ঠিক হয়ে দেশে না ফেরা পর্যন্ত মায়ের খেয়াল আমাদেরই রাখতে হবে জুই। আরিফের কথায় জুই চুপ করে যায়। এত কিছুর মাঝে সবে খান পরিবারের সবাইকে মায়ার সম্পর্কে কথা জানিয়েছিল, এখনো মায়ের পরিবারে জানানো বাকি। দুই পরিবারের সম্মতি দেয়নি রিদ মায়ের সম্পর্কে। এর মধ্যেই রিদের অ্যাক্সিডেন্ট হওয়াতে এই পরিস্থিতি, মায়া আবারও একা হয়ে গেল। যেখানে মায়া একমাত্র বিশ্বাস আর ভরসার জায়গা ছিল রিদ খান, এখন মায়া একা। এই পরিস্থিতি মোকাবেলা কিভাবে করবে আল্লাহ জানে। জুইকে চুপ থাকতে দেখে আরিফ পুনরায় বলল, মায়ের কাছে যা জুই, ওর সাথে থাক, যা হবার হবে সেটা দেখা যাবে, আল্লাহ ভরসা, আমি আছি মায়ের পাশে, বোনকে কোথাও একা ছাড়বো না ইনশাল্লাহ। জুই কথা না বাড়িয়ে মায়ের কক্ষে গেল। নিস্তব্ধ ঘরে মায়াকে নিস্তেজ অবস্থায় খাটে শুয়ে থাকতে দেখে জুই গিয়ে মায়ের মাথার কাছে বসল। সবেমাত্র 10টা 5। মায়া প্রায় 5 ঘন্টা যাবৎ ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছে। ঘুম থেকে জাগ্রত হলে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় সকলে। রাত তখন 12টার ঊর্ধ্বে। মায়াকে নিয়ে এমার্জেন্সিতে হাসপাতালে ছুটছে আরিফ, সঙ্গে জুই আর রাকিব। মায়ের অবস্থা খুবই শোচনীয়, অতিরিক্ত মানসিক চাপে প্যানিক অ্যাটাক করেছে মায়া, হাত পা সর্বাঙ্গ খিচে কাঁপুনি দিচ্ছে বারবার, ধড়ধড় ঘাম, সঙ্গে রেসিং হার্টবিটের ধড়ফড় ক্রমশই বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, সঙ্গে বুকে ব্যথা বা অস্থির বোধে বমি বমি ভাব, নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত ভয়ে, অস্থির উত্তেজনায় মায়া শ্বাস নিতে পারছে না বলেই মারা যাচ্ছে এমনটা মনে হচ্ছে। সচরাচর প্যানিক অ্যাটাকের লক্ষণ এসবই হয়ে থাকে। মায়ার শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখে প্রথমে জুই পাগলের মতন চিল্লাতে লাগলো ভয়ে। আরিফ পাশেই ছিল। এই অসময়ে বন্ধুর মতো রাকিবও ছিল আরিফের সঙ্গে। রাকিব মায়াকে পাজাগুলা করে তুলে রাতের 4 তলা হতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো দৌড়ে। মায়া তাড়াহুড়োয় বাসায় তালা বন্ধ করে সেও দৌড়ালো আরিফের পেছন পেছন চিল্লাতে চিল্লাতে। 4-5 তলা বিল্ডিংয়ের সকলেই ততক্ষণে ঘুম ছেড়ে বাসার হতে বেরিয়ে আসলো জুইয়ের চিল্লাচিল্লিতে। রাকিব সকলের আগেই বাসা থেকে বেরিয়ে এত রাতে গাড়ির খোঁজ করলো। ততক্ষণে আশেপাশে সকল মানুষজন আরিফদের ঘিরে দাঁড়ালো মায়াকে দেখতে। আরিফের 2 চোখ ভিজে আছে বোনের দুর্দশা দেখে। মায়ের শ্বাস পড়ছে না, মুখ থেকে সাদা ফেনা ফেনা ঝাড় বের হচ্ছে। জুয়ের চিৎকারে আশেপাশের সকলে এগিয়ে এসে ভিড় জমাচ্ছে মায়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে। মধ্যরাতে এমার্জেন্সিতে
করে মায়াকে সেই একই চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ইমার্জেন্সিতে চিকিৎসাও দেওয়া হলো। এদিকে হৃদকে লন্ডনে নিয়ে যাওয়া হলো, অন্যদিকে রাতভর মায়ার চিকিৎসা চলল হাসপাতালের বেডে শুয়ে। দিন গেল, রাত পোহালো। অতিরিক্ত মানসিক চাপে মায়া টানা 3 দিন হাসপাতালের বেডে শুয়ে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো ওর ব্রেন শান্ত রাখার জন্য। কারণ এই 3 দিনে মায়া যতবার হুঁশে এসেছিল ঠিক ততবারই হৃদের কথা জানতে চেয়ে পাগলের মতো পাগলামো করেছে বারবার। তৃতীয় দিন মায়ের অবস্থা শোচনীয়। হঠাৎ করে মায়া আগে সবকিছু ভুলে যায়। এক মুহূর্তের জন্য নিজের নাম, এমনকি পরিচিত মানুষ পর্যন্ত চিনতে পারে না। আরিফ কে, জুই কে, ওদের নাম কি, ওদের সাথে মায়ের কি সম্পর্ক, সেই সব কিছুও মায়া এক মুহূর্তের জন্য ভুলে যায়। সামান্য টাকা চিনার মতন স্মৃতিশক্তিও মায়ের মস্তিষ্ক ধারণ করতে পারছে না। ডাক্তারের দেখানো সামান্য টাকাকে মায়া পাতা বলে আখ্যায়িত করে। ডাক্তারের ভারসাম্য মতে মায়া অতিরিক্ত মানসিক চাপের কারণে মেন্টালি ট্রমায় আছে, সেজন্যই হঠাৎ সবকিছু ভুলে যাচ্ছে। কিন্তু মায়ার মস্তিষ্ক যখন শান্ত থাকে তখন আবারও সবকিছু মনে করে পাগলামো শুরু করে হৃদের জন্য। এই 3 দিনে আরিফ খান বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরেও আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল একবার। সেখান থেকেই জানা যায় আগামী সপ্তাহের ভেতরে আরিফ খান ও হেনা খানও লন্ডনে পাঠানো হবে আয়নদের বাড়িতে। আপাতত খান পরিবারের সবাই সেখানেই আছে। তবে দুঃখজনক বিষয় হলো হৃদের অবস্থার কোনো উন্নতি হয়নি। অলরেডি হৃদের মাথায় সার্জারি করা হয়েছে, কিন্তু হৃদের হুঁশ ফেরেনি। সহজে ফিরবে বলেও মনে হয় না। কোমায় চলে গেছে হৃদ হুঁশ এখনো ফিরেনি। হৃদের হুঁশ কখন ফিরবে কেউ বলতে পারে না। দিন অবস্থা নাকি আরো খারাপের দিকে যাচ্ছে হৃদের। আরিফের কাছে থেকে হৃদের সব খবরের কথা জেনে আরিফের মনে হয়নি আগ বাড়িয়ে মায়ের কথাটা আসিফকে জানানো উচিত। আর না আসিফ মায়ের কথা জানতে চেয়েছে আরিফের কাছে। তাছাড়া আসিফ মায়ের কথা জানলেও বা কি করতে পারবে? এখানে কারোর কিছু করার নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তিনি ভালো জানেন আগামীতে কি হবে। 5 দিনের মধ্যে মায়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলো আরিফ। বাসায় আনতে চায়নি সে, কারণ মায়ের অবস্থা তখনও ভালো ছিল না। আরও কয়েকদিন হাসপাতালে রাখতে চেয়েছিল আরিফ, কিন্তু হুট করে চট্টগ্রামে আরিফের বাবা চাচার উপস্থিতি দেখতে পেয়ে বাধ্য হয়ে মায়াকে নিয়ে বাসায় ফিরতে হয় আরিফকে। হঠাৎ করে আরিফের বাপ চাচা চট্টগ্রামে উপস্থিত হওয়ার কারণটা ভালো করেই জানা ওর। না জানা কিছু নেই। মায়া হৃদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে এমনটা আরো 2 দিন আগে পরিবারকে জানিয়েছিল মুক্তা। কিন্তু হৃদের অ্যাক্সিডেন্টের পর মায়ের অবস্থা কি হয়েছে সেটা পরিবারের কারোর জানা ছিল না। মূলত আরিফই কাউকে জানায়নি। তবে মায়ের প্রেমের সম্পর্কের কথা শুনে রেগেমেগে আগুন হয়ে আরিফকে ফোন দিয়েছিল বাবা চাচা দুইজনেই। মায়াকে নিয়ে দ্রুত আশুগঞ্জ ফিরতে আদেশও করেছিল তারা, কিন্তু আরিফ কারোর কথাই কানে তোলেনি। আর না মায়ের অবস্থার কথা জানিয়েছিল পরিবারকে। মূলত আরিফকে আশুগঞ্জে না ফিরতে দেখে ওনারা দুইজন রেগেমেগে চট্টগ্রামে উপস্থিত হন মায়াকে সঙ্গে করে নিয়ে যেতে। কিন্তু এখানে এসে মায়ের শোচনীয় অবস্থা দেখে তারা দুইজনেই থমকে যায়। ওনাদের মেয়ে এত অসুস্থতার কথা পরিবারকে জানায়নি কেন, সেই নিয়ে আগুন হয়ে যায় দুই ভাই। বিশেষ করে মায়ের কথা বলার মতন পরিস্থিতিতে নেই। এই অবস্থাটা তাদের মনে আঘাত করে বেশ। সেজন্যই মায়ের উপরে থাকা সকল রাগ গিয়ে পড়ে আরিফের ওপর শরীফুল ইসলামের। জুঁইয়ের বাবাও কম নেই। এত সব কিছু ঘটে যাচ্ছে আর সেসব তাদের
তাদের অবগত করেনি বলেই তিনি প্রথমবারের মতন জুঁয়ের গায়ে হাত তোলেন। রাগের তোপে জুঁয়ের গাল বেরিয়ে থাপ্পড় মারল জোরে সরে। পারছিল না সেই রাগটা আরিফের উপর দিয়ে তুলতে। জুঁয়ের বাবা সেই রাতের মধ্যে প্রাইভেট কার করে শরীফুল ইসলাম সপরিবারে আশুগঞ্জে ফিরেন, সঙ্গে আরিফকেও নিয়ে। বাসায় ফিরে যেন মায়ার জন্য মানসিক চাপ আরো বাড়ল। হাহাকার বয়ে গেল পরিবার জুড়ে। মায়ের বাপ চাচা মায়ের অবস্থা দেখে চুপ করে গেলেন ভয়ে। ওনারা আপাতত মায়ের সুস্থতা চাচ্ছেন, অথচ আত্মীয়দের মাঝে বদনাম রটে গেল মায়া বড়লোক ছেলের পিছনে ঘুরে প্রেমে পাগল হয়ে গেছে। ইংল্যান্ডের রাজধানী ও বৃহৎ শহর হল লন্ডন। যুক্তরাজ্যের বাণিজ্য ও পর্যটক কেন্দ্রবিন্দু হিসেবে অন্যতম লন্ডন শহর। এখানে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থাও বেশ চর্চিত। জন্মসূত্রে এই লন্ডন শহরের বাসিন্দা সুফিয়া খান। বাবা মা ভাই বোনকে নিয়ে ছিল ওনাদের পারিবারিক বসবাস এই শহরতলিতে। একসময় পড়াশোনার সুবাদে পরিচয় হয়েছিল নিহাল খানের সঙ্গে এই শহরের মাটিতেই। প্রথমে বন্ধুত্ব, তারপর দুজনের প্রেম। পড়াশোনা শেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল তাদের। তারপর নিহাল খানের হাত ধরে সুফিয়া খান বাংলাদেশে সেটেল হয়ে যান। তারপর আর কখনোই এই লন্ডন শহরকে আপন করতে পারেননি তিনি। যদিও দুইজন একটা সময় পর আলাদা হয়ে গিয়েছিলেন, তবে বিচ্ছেদ হয়নি দুইজনের। আজও দুইজন স্বামী স্ত্রী। তারপরও কেন জানি সুফিয়া খান এখনো বাংলাদেশের মাটি ত্যাগ করে লন্ডন শহরকে আপন করতে পারেনি। তবে ওনার যোগাযোগ রয়েছে এই শহরের সঙ্গে। একেবারেই পর করে দেননি এই শহরকে। জন্মসূত্রে ইংল্যান্ডের সিটিজেনশিপ নাগরিক হওয়ায় প্রায় প্রতি বছর ওনাকে বাংলাদেশ টু লন্ডন আসা যাওয়া লেগেই থাকে ভিন্ন কাজে। তাছাড়া সুফিয়া খানের বাবা মা আজ জীবিত না থাকলে ওনার বড় ভাই আজও পরিবার নিয়ে এই লন্ডন শহরে বসবাস করেন। যেমন আছেন শশীর মা সালমা সৈয়দ ও ওনার স্বামী। সুফিয়া খানের ছোট বোন সালমা সৈয়দ পরিবার এই শহরের নাগরিক। বাংলাদেশে তিনি শুধু খান পরিবারের উদ্দেশ্যে আসা যাওয়া করেন। বলতে গেলে শশীর সঙ্গে হৃদের বিয়ের ব্যাপারটা তাজা রাখতে এত কাঠখড় পুড়িয়ে দুইটানা সম্পর্ক রক্ষা করে চলেছেন তিনি। দুটানা সম্পর্কে সালমা সৈয়দ খানিক জমালেও স্বভাবে ঠিক বিপরীত হলো সুফিয়া খান। রাগ, জেদ, এক সুপ্তভাষী মহিলা তিনি। মিথ্যা ছলনা পছন্দ নয়। মুখের ওপর সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা ওনার কঠিন ব্যক্তিত্ব। বলতে গেলে হৃদ অনেকটা তার মায়ের মতনই হয়েছে, রাগী আর বদমেজাজি টাইপ। নিহাল খান একদম শক্ত পোক্ত কঠিন চরিত্রের প্রেমে পড়েছিলেন যৌবনকালে। পড়েছিলেন বললে ভুল হবে। আজও তিনি বইয়ের প্রেমে পড়ে আছেন। কিন্তু দীর্ঘদিনের দূরত্বের কারণে দুইজনের সম্পর্কে ফাটল ধরেছে। বইয়ের জন্য মায়া আছে, কিন্তু প্রকাশ করার জন্য ভাষা নেই নিহাল খানের। তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই যেতে দিচ্ছেন তিনি। যৌবনকালটা তিনি একাই কাটিয়েছেন। এখন তো মধ্য বয়সটাও শেষের দিকে। এখন আর ওনার একাকিত্ব পোড়ায় না, সহে গেছে। একা থাকতে শিখে গেছেন। এই দুনিয়াতে বাঁচবেন বা আর কতদিন? বাকি দিনগুলো না হয় একাকিত্বেই কাটিয়ে দেবেন। তারপরও এই বয়সে এসে কাউকে ডিস্টার্ব করতে মন চায় না ওনার। সবাই তো ভালোই আছে। উনি দুঃখে থাকলে কে বা দেখবেন? কারোর দেখার তো আর নেই। কেউ দেখতে আসে না। সবাই শুধু ওনার উপরটাই দেখে, যেটা উনি দেখান। কিন্তু মনের খবরই বা কয়জন নেয়? আজকাল ওনার এই দুনিয়াটা
দুনিয়াটা কেমন তেতো তেতো লাগে। নিজের নিঃশ্বাসটাও বেশ ভারী ভারী বোঝা মনে হয়। নিজের ছেলের মৃত্যুমুখী হওয়ার কারণ আজ তিনি। ওনার করা রাজনৈতিক দ্বন্দ্বের জন্যই আজ ওনার বড় ছেলে মৃত্যুশয্যায় শুয়ে। বাবা হিসেবে তিনি অপরাধী। না হতে পারলো ভালো স্বামী, আর না হতে পারলো আদর্শ বাবা। ব্যর্থ ওনার জীবন, আর এই ব্যর্থতাই ওনাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে কুড়ে খাচ্ছে। নত মস্তিষ্কে নিহাল খান দুই হাতে মাথা চেপে হাহাকার, বুকে দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে দুফোঁটা চোখের জলও ফেলল পায়ের কাছের ফ্লোরে। সামনে হৃদের কেবিন। তিনি হসপিটালের বিশাল করিডোরে সারিবদ্ধ চেয়ারে মাথা ঝুঁকে বসে মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় বিভোর। আশেপাশে পরিচিত কেউ নেই। সকল অপরিচিত ভিন্ন দেশীদের মাঝে তিনি একা বসে জীবনের কিছু হিসাব মেলাতে ব্যস্ত। ওনার জীবনের অনেক সময় তিনি এই শহরে কাটিয়েছেন। আবার হৃদ, রাদিফ, আয়ন তিনজনের পড়াশোনা বেড়ে ওঠাও এই লন্ডন শহর থেকেই। তাই এই শহরটা ওনার কাছে অতটাও অপরিচিত নয়, পরিচিতই বটে। পরিচিত শহরে নিজের সন্তানকে নিয়ে আজ 15 দিন যাবৎ হাসপাতালে চক্কর কাটছেন ওনারা। অজ্ঞাত হৃদের হুঁশ নেই। বিগত 15 দিন পেরিয়ে 16 দিনে পড়তে চলল, অথচ হৃদের কন্ডিশন এখনো আগের নেই। মাথার অপারেশনও সাকসেসফুল হয়েছে, তারপরও হৃদের অবস্থার পরিবর্তন হয়নি। লাইফ সাপোর্টে রাখা হয়েছে হৃদকে। 24 আওয়ার্স হসপিটালের চত্বরে কেউ না কেউ উপস্থিত থাকছে হৃদের সঙ্গে। বেশিরভাগ সময় সুফিয়া খান আর নিহাল খানকে দেখা যায় হসপিটালে। খাওয়া দাওয়া আর গোসল বাদে দুইজন হসপিটালে থাকছেন 24 ঘন্টা, অথচ কেউ কারোর সাথে কথা বলছেন না, আর না চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করছেন। দুইজন দুইজনার আশেপাশে থাকছে, অথচ একজনের উপস্থিতিতে অন্যজন নীরব দর্শক। যেন নীরব যুদ্ধ চলছে দুইজনের মধ্যে। এমনকি দুইজন রাত্রি যাপন করছে দুটো আলাদা আলাদা বাড়িতে। সুফিয়া খান নিজের বাড়ি, নিজের আত্মীয় তিনি হোটেলে উঠেছেন। কারোর সাহায্য নেওয়ার মানুষ নন তিনি। সবসময় নিজের কাজ নিজে করেন, নিজের দায়িত্ব নিজে পালন করতে পছন্দ করেন। সেজন্যই হৃদের আশেপাশে নিহাল খান থেকে ওনাকে দেখা যায় বেশি। নিহাল খান সুফিয়া খানের জন্য হসপিটালে রাত্রি যাপন করতে পারেন না। নিহাল খান একাধিক মানুষ হাসপাতালের রোগীর সঙ্গে অ্যালাউ নয় বলেই তিনি রাদিফের ফ্ল্যাটেই থাকেন। আরাফ খান, হেনা খান আয়নের সঙ্গে আছেন ওদের পরিবারে। সকলেই রোজকার আসা যাওয়া লেগেই থাকে হসপিটাল চত্বরে। আয়ন প্রফেশনাল ডাক্তার হওয়ায় সে হৃদের রেগুলার চেকআপ রুটিন মেনটেন করে। এখন রাত 10:05। আপাতত হসপিটালে কেউ নেই। সুফিয়া খান হোটেলে গিয়েছেন হৃদের কিছু রিপোর্ট আনতে। সঙ্গে রাদিফও আছে। আয়ন হয়তো নিচে গেছে ডাক্তারদের সঙ্গে কথা বলতে। সেই মুহূর্তে তিনি একা বসে আছেন এখানটায়। আশেপাশে সাদা চামড়ার ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের ঘুরতে দেখা যাচ্ছে। যে যার মতন রোগীদের নিয়ে ব্যস্ত। আপাতত কারোর মনোযোগ নেই নিহাল খানের ওপর। মনস্তাত্ত্বিক ভাবনায় নিহাল খান যখন বিভোর, তখনই ওনার সম্মুখে অর্ধ পোশাকে দাঁড়ালো কেউ। খুবই মিষ্টি স্বরে নিহাল খানকে ইংরেজি ভাষায় বললেন, মিস্টার খান, আর ইউ ওকে? অশ্রুভেজা চোখ দ্রুত মুছে নিহাল খান। পরিচিত নার্সের কণ্ঠ পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে তিনিও ইংলিশে উত্তর করে বললেন, আই এম ওকে মিস লিটা, থ্যাঙ্কস ফর আস্কিং মি।
বিদেশিনী নার্সটির বয়স প্রায় 30-এর ঊর্ধ্বে, অথচ দেখে মনে হবে মাত্র 20-এর কোটায় পা রেখেছে সে। আসলে বিদেশিদের চেহারা দেখে বয়স ধারণা করার উপায় নেই। যেমন মিস লেটা ক্ষেত্রে হয়েছে নিহাল খানের। হৃদের পার্সোনাল নার্স হলো মিস লিটা। হৃদের দেখাশোনা মিস লিটা নামক নার্সটি করে থাকেন, সেজন্য বেশ পরিচিত এই নার্সটির সঙ্গে সবাই। হৃদের কন্ডিশনের বাইরেও মিস লিটা নিজ থেকেই নিহাল খানের খবরাখবর নিয়ে থাকেন সবসময়। তাই আজ নিহাল খানকে একা বসে থাকতে দেখে মিস লিটার আগ বাড়িয়ে ওনার সাথে কথা চালালো। সুন্দরী নার্সির উজ্জ্বল হাসি লাজুক ভঙ্গিতে ঝলমলে ইংলিশে বলল, মাই প্লেজার মিস্টার খান। আপনার খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, আপনি কি একা হাসপাতালে আছেন? আর কেউ নেই? নিহাল খান স্বাভাবিক এর ন্যায় উত্তর দিয়ে বলল, আপাতত কেউ নেই মিস লিটা, তবে একটু পর সবাই চলে আসবে। নিহাল খান রাতে হাসপাতালে থাকেন না, সুফিয়া খান হৃদের সঙ্গে থাকেন। সেজন্যই ওনাকে রাতে চলে যেতে হয়, আবার সকালে আসতে হয়। নার্সটি বলল, ও তাহলে আপনি এখন চলে যাবেন? না, একটু পরে যাব। সুন্দরী নার্সটি চট করে নিহাল খানকে কফি অফার করে বললেন, তাহলে কফি খাবেন আমার সাথে? প্লিজ না, করবেন না। মিস লিটার কাজের প্রতি বেশ দায়িত্ববান। নিহাল খান প্রচন্ড মন খারাপ হলে মিস লিটা বন্ধুর মতন ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন প্রায়ই। ওনার বিষয়টা খারাপ লাগে না। বিপদে একজন অন্যজনকে সান্ত্বনা দিতে পারে, এটাই অস্বাভাবিক কিছু নয়। উনিও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে উত্তর করতে যাবে, তার আগেই শোনা গেল সুফিয়া খানের গলা। নিহাল খানের আগে বিদেশি নার্সটির উদ্দেশ্যে উত্তর দিতে দিতে একই ইংরেজি ভাষায় বললেন, আপনার সাথে কফি খাওয়ার মতন দাঁত নেই মিস্টার নিহাল খানের, মিস লিটা। বুড়ো মানুষের দাঁত সব বয়সের ভারে পড়ে গেছে। মুখের ভেতর এখন সব প্লাস্টিকের দাঁত। আপনার সাথে গরম কফি খেলে গলে যাবে প্লাস্টিকের দাঁত সব। কফি খেতে গেলে তার প্লাস্টিকের দাঁত সব গলে যাবে। আপনি বরং আমাকে কফির দাওয়াত দিতে পারেন। আই লাভ কফি। সুফিয়া খানের কথায় চমকে ওঠার মতন বিদেশি নার্স ঘুরে তাকালেন। সেই সাথে নিহাল খানও তাকালেন তক্ষুনি। টু-পিস পরা, মোটা ভারী ওভারকোট পরে হাতে হৃদের বেশ কিছু রিপোর্ট ফাইল চেপে দাঁড়িয়ে সুফিয়া খান। পেছনে রাদিফ সরল ভঙ্গিতে দাঁড়িয়ে। মা ছেলের লম্বা প্রায় সমান দেখালো, যদিও রাদিফের হাইট 5 ফুট 10, সুফিয়া খানের 5 ফুট 8। জুতো পরায় মা ছেলের দুজনের লম্বায় একই দেখালো। রাদিফ চোখ ছোট করে মায়ের দিকে তাকিয়ে, বাবার যে প্লাস্টিকের দাঁত সব, সেটা সে আজই জানতে পারল, নয়তো এতদিন তো সে তার বাবাকে ইয়াং আর বলিষ্ঠ দাঁতের অধিকারী মনে করত, কিন্তু আজ জানতে পারল তার বাবা আসলে ইয়াং ম্যান নয়, ওল্ড ম্যান, বুড়ো মানুষ। সেজন্যই রাদিফ ছোট চোখ করে বাবাকে আওড়াতে লাগলো আসলেই নিহাল খানের দাঁত প্লাস্টিকের কিনা সেটা দেখতে। এর মাঝেই সুফিয়া খান পেছন থেকে রাদিফের দিকে হাতে রিপোর্টগুলো বাড়িয়ে দিতে দৃষ্টি তাক করলো সুন্দরী নার্সটির উপরে। রাদিফকে বলল সুফিয়া খান, আয়নকে সেকেন্ড ফ্লোরে পাবে, গো। রাদিফ ভদ্র ছেলের মতন রিপোর্টগুলো হাতে নিয়ে তৎক্ষণাৎ জায়গা ছাড়ল। সুফিয়া খান মিস লিটার মুখোমুখি হয়ে তাকালো সুন্দরী নার্সটির গলার নিচে।
টাইট ফিটিং ইউনিফর্মের বুকের কাছটা দুটা বোতাম খোলা। পাশে নিহাল খান দাঁড়িয়ে সুফিয়া খানকেই দেখছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। ওনার যে প্লাস্টিকের দাঁত মুখে সেটা তিনি আর নিজেও আজ প্রথম শুনল। হঠাৎই ওনার বউ এসব কথা কেন বলল সেটাই তিনি বুঝতে পারছেন না। সুফিয়া খান নিহাল খানের সকল কৌতূহল ভ্রষ্ট করে রসিয়ে রসিয়ে দুই হাতে চালালো সুন্দরী নার্সটির ইউনিফর্মের বোতামের উপর। টাইট ফিটিং ইউনিফর্মটি দুপাশ টেনে বোতাম দুটো লাগাতে লাগাতে আবারও স্বচ্ছ ইংরেজি ভাষায় বলল, হি ইজ নট ইন্টারেস্টেড ইন ইউ। কারণ তার বইয়ের প্রয়োজন হয় না। তাহলে তো এসব দেখে কি ফিল করবে বলো? আসলে সমস্যা তোমার না মিস, তার মেশিনের। যন্ত্রে জং ধরে আছে। তোমার সাথে চলবে না। ইউ ডিজার্ভ বেটার। সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ নার্সটি নিহাল খানের দিকে কেমন বাঁকা চোখে তাকালো। বিড়বিড় করে বলল নার্সটি, ওয়েস্ট অফ টাইম। নার্সটির কথায় তৎক্ষণাৎ উত্তর করল সুফিয়া খান, ইয়া। কথাটা বলে সুফিয়া খান জায়গা ত্যাগ করলেন। কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন। পেছন থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিহাল খান। কেমন বোকার মতন তাকিয়ে রইল সুফিয়া খানের যাওয়ার দিকে। এইদিকে খানিকটা বিরক্তি প্রকাশ করে সুন্দরী নার্সটাও চলে যেতে দেখল। অথচ উনি এতদিন সরল মনে কথা বলতো নার্সটির সঙ্গে। উনি বুঝতেই পারেননি আসলে নার্সটির মনে কি চলছে। এই বয়সে তিনি পরকীয়া করবেন? ছি। আজ 17 দিন হতে চলল হৃদের অ্যাক্সিডেন্টের পর। মায়ের অবস্থা পরিবর্তন নেই। গায়ে সবসময় জ্বর থাকে। অতিরিক্ত মানসিক চাপের কারণে সারাক্ষণ ঘুমিয়ে নয়তো চুপচাপ বসে থাকে। পারিবারিক আত্মীয়দের নানান কথা কানে আসে মায়ের ফুপিরা তো মায়ের সামনে এসে যা তা বলে যায়। মায়ের জন্য জুয়ের পড়াশোনা বন্ধের পথে। বাড়ির মেয়েরা পড়াশোনা ছেড়ে ছেলেদের পেছনে ঘুরে পাগল হয়ে যাচ্ছে বলেই আর পড়াশোনা করানো ঠিক হবে না বলে এমনটা মায়ের 3 ফুপি ধারণা। এত পড়াশোনা করিয়ে কি লাভ হবে যদি পরিবারের সম্মান নষ্ট করে বেড়ায় এরা? পরিবারের সম্মান বাঁচাতে চাইলে মায়া বা জুই কারোরই পড়াশোনা আর দরকার নেই। আর ভালোই সম্মান থাকতে জুই মেয়ে দুটোকে বিয়ে দিলেই জান বাঁচবে, নয়তো সমাজের মুখ দেখাবার নয়। এমনই মায়ের জন্য আত্মীয় স্বজনরা থুথু করছে ওনাদের উপর। বড়লোক ঘরের ছেলেকে ফাঁসাতে না পেরে মায়া নাকি নিজেই পাগল হয়ে ঘরে বসে। এসব কথা আরিফের কানেও গিয়েছে অনেকবার। সে প্রতিবারই প্রতিবাদ করেছে, কিন্তু সবসময় আরিফ সামনে থাকে না মায়াকে বাঁচানোর জন্য। মায়ের ছোট ফুপি শান্তা মজুমদার, তিনি একটু শক্ত মনের মানুষ। ভাইয়ের সংসারে ভালো মন্দ চিন্তা করার ওনার সব সময়ের স্বভাব। মায়ার অসুস্থতা বা প্রেমজনিত কথা শুনে বড় ভাইয়ের বউদের যা তা শুনিয়েছেন তিনি। 2 ভাইকে বোঝাচ্ছেন মায়াকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, নয়তো সমাজে মায়ের পাগল হওয়ার বিষয়টা রটে গেলে সম্মান নষ্ট হবে সবার। মায়ার বাবা শরীফুল ইসলাম বোনের কথায় সহমত পোষণ করেন। সেই সাথে জুয়ের বাবাও তাই প্রকাশ করলেন। সকলেই চায় মায়ের সুস্থ করে চেয়ারম্যান পরিবারের বিয়েটা সেরে ফেলতে। সেই সাথে ওনারা মতে জুয়ের জন্য ভালো ছেলে সন্ধান করছে। তবে বোনদের বিয়ের ব্যাপারে কেউ আরিফের সামনে আলোচনা করে না। আরিফ বারবারই মায়ার অন্য জায়গায় বিয়ে নিয়ে প্রতিবাদ করে। সেজন্য
পরিবারের সবাই ঠিক করলো মায়ের সুস্থতা নিশ্চিত করে মায়াকে পরিবার থেকে দূরে পাঠানো হবে। আরিফকে বলা হবে মায়ের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, সেখান থেকেই চুপিসারে মায়ের বিয়েটা ওনারা সেরে ফেলবেন। নাহিদ ভালো ছেলে, মায়ের স্বামীর সঙ্গ পেলে প্রেমের ভূত মাথা থেকে সরে যাবে, দ্রুত সুস্থ হয়ে উঠবে। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল, আর্দ্র শীত ধরণী জুড়ে। মায়া বেলকনিতে বসে পড়ন্ত বিকেলের ওই হেলে পড়া আম গাছটার দিকে তাকিয়ে। অল্প বাতাসে গাছটার পাতা গুলো নড়ছে মৃদু মৃদু, শরীরে কাটা দিচ্ছে শীতে। তারপরও গায়ের একপাশের ওড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরের, বাকি অর্ধেকটা মায়ের অপর কাঁধ জড়িয়ে। শূন্য হাত দুটো কোলে রেখে দৃষ্টি অদূরে বারান্দার সঙ্গে নড়ে পড়া আম গাছের ডালে। তক্ষুনি শব্দবিহীন পায়ে এসে বারান্দার দরজায় দাঁড়ালো জুঁই। অগোছালো মায়ার দিকে তাকাতেই নির্জীব মায়া জুঁইয়ের উপস্থিতি বুঝতে পেরে নমনীয় গলায় বলল, ওরা আবার ঝগড়া লেগেছে? মায়ের দৃষ্টি তখনও ওই অদূর আমগাছটায় তাকে। জুঁই অগোছালো মায়ের দিকে তাকিয়ে খুব ধীর গলায় সম্মতি দিল। আরিফ ভাই কই? ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগারাগি করে। মায়ের ও বলা ছোট শব্দটা যেন ক্লান্তিটা প্রকাশ পেল। মায়া দীর্ঘদিনের মানসিক পীড়ায় ভুগছে। কারোর সাথে কথা বলে না, আর না পরিবারের কারোর কথার কোনো উত্তর দেয়। সবসময় চুপচাপ বসে থাকে। মাঝে মধ্যে আরিফ বা জুঁইয়ের সঙ্গে দু একটা কথার উত্তর দেয়। বাকিদের সঙ্গে মায়া যথাসাধ্য চুপ করে বসে থাকে। মায়াকে চুপ থাকতে দেখে জুঁই এগিয়ে এসে মায়ার ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, আব্বা চাচা ফুপিরা সবাই আরিফ ভাইকে দোষ দিচ্ছে, বলছে ভাইয়ার জন্য নাকি তুই নষ্ট হয়ে গেছিস, তোকে সামলাতে পারিনি। হৃদ ভাইয়ের সাথে তোর প্রেম আছে সেটা জেনেও নাকি আরিফ ভাই তোকে সাপোর্ট করেছে, বাধা দেয়নি। ভাইয়ের জন্য নাকি তুই পাগল হয়ে গেছিস, তোকে বিয়ে দিলে নাকি তুই আবারও ভালো হয়ে যাবি স্বামীর সঙ্গ পেয়ে। এসব রোজকার কথা, রোজই এসব শুনতে হয় মায়াকে। তাই জুঁইয়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না মায়া। শুধু ঠান্ডা স্বরে জানতে চাইল আরিফের কথা। আরিফ ভাই কি বলেছে জুঁই? জুঁই আগের ন্যায় মায়াকে প্রতিটা কথা জানাতে লাগলো। আরিফ ভাই তোর বিয়ের ব্যাপারের কথা বলতে সবাইকে নিষেধ করেছে, বলেছে তুই বিবাহিত, তোর বিয়ে হৃদ ভাইয়ের সঙ্গে হয়ে আছে, কিন্তু বাড়ির কেউ বিশ্বাস করে নাই আসিফ ভাইয়ের কথা। তুই তো জানিস সবাই তোর বিয়ের কাবিননামা চাই, কিন্তু আরিফ ভাই বা তুই তোদের কারোর কাছেই তোর বিয়ের কোনো প্রমাণপত্র নেই। শুধুমাত্র এজন্যই ফুপিরা বলছে তুই আর আরিফ ভাই মিলে নাকি যুক্তি করে সবাইকে মিথ্যা বলছিস, যাতে তোকে কেউ অন্য কোথাও বিয়ে দিতে না পারে। জুঁইয়ের পরপর সব কথা শুনেও মায়া প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ ভরা অশ্রু জড়ালো, গলা ভিজে গেল নোনা জলে। হঠাৎ করে মায়ের পরিবারের মানুষগুলো কেমন পর মনে হচ্ছে আজ, আর নিজের বোঝা। মায়া এই মুহূর্তে সবার কাঁধের বোঝা হয়ে আছে। নিজের পরিবার নাকি খুব আপন হয়, সকল বিপদে পাশে থাকে সবসময়। আজ মায়ের পরিবারও মায়ের পাশে আছে, তবে সমাজের কাছে সম্মান বাঁচানোর ভয়ে পাশে আছে। সবার ধারণা মায়া প্রেম করে পাগল হয়ে গেছে, এর জন্য মায়াকে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। ওর স্বামী সবসময় পাশে থাকলে মায়া দ্রুত হৃদ খানকে ভুলে গিয়ে প্রেম থেকে বেরিয়ে আসবে। অথচ কেউ এটা বিশ্বাস করতে চাইছে না মায়া হৃদের বিয়ের কথা
বউ সেটা, মায়া হৃদের বিয়ের কথা বউ সেটা। মায়ের বিয়ে কাবিননামা নেই, সাক্ষী নেই, কাজী মৃত, তো কি হয়েছে? মায়া যে হৃদ খানের বউ সেটা তো আর মিথ্যা হয়ে যাবে না, তাই না? মায়া মনে প্রাণে স্বামী হিসেবে মানে হৃদ খানকে। এবার কে কি বলল তাতে মায়ার কি 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 যায় আসে? মায়া তো বিশ্বাস করে হৃদ খান মায়ার স্বামী হয়, আর এটাই চলবে মায়ার, আর এটাই বিশ্বাস করে চলবে মায়ার। সবাই মায়ের উপর থেকে চাপ প্রয়োগ করছে, অথচ কেউ মায়ের মনের অবস্থা জানতে চাচ্ছে না। সবাই সবার দিকটা চিন্তা করছে, অথচ কেউ মায়াকে জিজ্ঞাসা করছে না মায়ের ভেতরটা কেমন করছে। রোজই একবার করে মায়াকে নিয়ে পরিবারে ঝামেলা হয়, এতে মায়া চেয়েও সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে বারবার। মায়ের ফুপিরা নানানভাবে মায়াকে বোঝায়, হৃদ খান বড়লোক ঘরের ছেলে, সে মায়াকে ভালোবাসে না, শুধু মায়াকে ব্যবহার করে। ছেলেদের ভালোবাসা ছলনা হয়। হৃদ খান এখন অ্যাক্সিডেন্ট করেছে বলে মায়া বুঝতে পারছে না, যখন সুস্থ হয়ে দেশে আসবে তখন বুঝবে। সে আর মায়ার সাথে যোগাযোগ করবে না, কখনো মায়ের দিকে ঘুরে তাকাবে না। এই ছেলে, বড়লোক ছেলেরা ধোঁকাবাজি করে। মায়াকে সহজ সরল মেয়ে পেয়ে হৃদ খানও এতদিন ধরে ভালোবাসার নাটক করে গেছে মায়ের সাথে। আরো নানান কথা বলে রোজই মায়ার ব্রেন ওয়াশ করতে চায় মায়ের ফুপিরা। তারা চায় মায়া দ্রুত সুস্থ হয়ে যাক, হৃদ নামক ছেলেটার পেছন ছেড়ে দিক। বড়লোক ঘরের ছেলেরা আসলে মায়ের মতো সহজ সরল ছোট ঘরের মেয়েদের বিয়ে করবে না, সেজন্যই ওনারা চেষ্টা করছেন মায়াকে দ্রুত সুস্থ করে চেয়ারম্যান পরিবারে বিয়েটা দিয়ে দিতে। কত ভালো পরিবার চেয়ারম্যানের। সঙ্গে নাদিম ছেলেটাও অনেক ভালো, মায়াকে ভালো রাখবে, অথচ তারা কেউই বুঝতে পারছে না মায়া তাদের কথায় সুস্থ নয়, বরং দিন দিন মানসিক সমস্যায় ভুগছে। মায়ের বুক ভরা হাহাকার কেউ শুনতে চায় না, সবাই শুধু নিজেদের কথাগুলোই মায়াকে শুনিয়ে যায়। মায়া অদূর গাছের ডালে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে ভাঙা গলায় বলল, আমি মনে করেছিলাম গোটা দুনিয়া আমার পাশে আছে জুই, অথচ আমার এটা বুঝতে দেরি হলো যে আমার স্বামী ছাড়া আমি বলতে আর কেউ না। আজ উনি নেই বলে আমার পাশটাও শূন্য। যদি উনি ফিরতে ফিরতে আমি মরে যাই তাহলে কেউ আমার খোঁজ করবে না জুই। আমার স্বামীকে বলবে ওনার বউ মৃত। মায়ার কথায় জুইয়ের চোখেও অশ্রু গড়ালো। সত্যি আজ মায়ের পাশে আরিফ ছাড়া অন্য কেউ নেই, অথচ হৃদ ভাই অসুস্থ থাকাকালীন সবাই ছিল মায়াকে ভাবি বলে ডেকে কত খেয়াল করত। আজ হৃদ অসুস্থ বলেই তার বউয়ের কদর নেই, নয়তো এতদিনে হৃদের পরিবার থেকেও মায়ের কেউ খোঁজ নিল না। এতদিনে আয়নের সাথে জুইয়ের যোগাযোগ হয়নি, যোগাযোগ করবেই বা কিভাবে? জুইদের হাতের ফোনটা তো সেই কবেই নিয়ে গেছে ওদের পরিবার। সঙ্গে মায়া জুই দুইজনের পড়াশোনাও বন্ধ করে রেখেছে। মায়াকে তো বিয়ে দেওয়ার জন্য সবাই তোড়জোড় চালিয়ে যাচ্ছে রীতিমতো ফুপিরা। সম্মান নষ্ট হওয়ার আগে মায়ার বিয়েটা নাদিমের সঙ্গে দিয়ে দিলেই সম্মান বাঁচবে, নয়তো মায়ের প্রেমের কথা জানলে এত ভালো পরিবারের বিয়েটাও হারাবে সবাই। এত কিছুর মাঝে জুইয়ের হাত পা বাঁধা, চেয়েও সে কোনো উপকার করতে পারছে না। জুই এই নিয়ে 2 দিন মায়ের হাতে থাপ্পড় খেয়েছে মায়ের পক্ষ ধরে কথা বলায়। সবার ধারণা মায়া জুই দুটোই নষ্ট হয়ে গেছে চট্টগ্রামে একা থেকে। জুই ঠোঁট চেপে কান্না আটকাতে চেয়ে মায়ের কাঁধে হাত রেখে বলল, এমনটা বলিস না মায়া, আমি আর ভাই দুজনেই আছি তোর পাশে, তোর কিচ্ছু হবে না ইনশাল্লাহ। জুইয়ের কথায় মায়া বিষণ্ণতায় বলল, বিয়েটা আটকাতে পারবি তো জুই? আমি কিন্তু হৃদ খানের বউ, বুঝেছিস? আরিফ ভাই থাকতে তোর বিয়ে কোথাও হতে দিবে না, ভরসা রাখ।
জুয়ের কথায় মায়া চুপ থাকলো বলতে মায়া আর কথা বাড়াতে ইচ্ছা করলো না। মানসিক চাপাতলে যতবার এইসব নিয়ে আলোচনা হয় ততবারই মায়ের মাথা ভীষণ ব্যথা করে, যেমনটা এই মুহূর্তে হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ মায়া নিতে পারে না, অজ্ঞান হয়ে যায়, নয়তো মাথায় পেন দেয় ভীষণ। আজ দুপুরে খাবার নিচে খেতে যায়নি মায়া, কারণ আজ বাসায় 3 ফুপি এসেছে। ওনারা যেদিন বাসায় আসেন সেই দিনই বড়সড় রকমের একটা তর্ক চলে আরিফের সঙ্গে। আরিফের জন্যই ওনারা মায়ার বিয়ের কথা আগাতে পারছেন না, নয়তো এতদিন কিছু একটা হয়ে যেত। মায়া ওনাদের আসার আভাস পেয়ে সকাল থেকে রুমে বসেছিল। বারান্দায় বসে নিচ থেকে ভেসে আসা সকলের চেঁচামেচির শব্দ শুনছে। আরিফকে গেট ধরে রেগে বেরিয়ে যেতে ও এখানে বসেই দেখেছিল। তারপর জুই আসলো। 2 বোনের কথা চলল কয়েক মুহূর্ত, তারপর সবাই আবারও চুপ। আজকাল মায়াকে নিয়ে পরিবারের প্রায় তর্ক বিতর্ক, যুদ্ধ হয়। মায়ের পক্ষ হয়ে যুদ্ধ চালিয়ে যায় একা আরিফ, আর মায়ের বিপক্ষে থাকে সকলেই, বিশেষ করে মায়ের চাচা আর 3 ফুপি। পরিবারের কম বেশি সকলে মায়ের অবস্থার জন্য আরিফকে দোষী করে, অথচ আরিফ সেসব কখনোই পাত্তা দেয় না, কারণ সে দেখেছে হৃদের চোখে বোনের জন্য সত্যিকারের ভালোবাসা। আজ হৃদ পাশে নেই বলে বড় ভাই হিসেবে আরিফ যে তাদের ভালোবাসার পাশে থাকবে না সেটাও তো নয়, তাই না? মায়ের পরিবার নানান যুক্তি দেখায় খানবাড়ির বিরুদ্ধে। সবগুলো যুক্তি যে অহেতুক সেটা নয়, যুক্তিগুলোর কারণেই দেখায়। মায়ের পরিবারের ধারণা খানবাড়ির কেউই মায়াকে তাদের ছেলের যোগ্য পাত্রী হিসেবে মনে করে না, আর না কখনো যোগ্য মনে করবে। বড়লোক ঘরের ছেলে হৃদ খান, তার জন্য বংশগত বড়লোক ঘরের মেয়েই বউ করে আনবে খানবাড়ির লোক। অযথা মায়ার পেছনে সময় নষ্ট করবে না তারা। তাছাড়া হৃদ খান যদি সত্যি মায়াকে এত ভালোবাসতো, তাহলে ছেলের ভালোবাসার মান রাখতে অ্যাক্সিডেন্টের এতদিন পরও কেন ওই বাড়ির কেউ মায়ের খবর নিল না এখনো? কেন ছেলের অ্যাক্সিডেন্টের 30 দিন পরেও কেউ মায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইল না? 1 মাস পর্যন্ত কি খান পরিবারের ছোট বড় সবাই ব্যস্ত হয়ে আছে যে 2 মিনিট সময় নিয়ে ছেলের বউয়ের খোঁজ নিতে পারছে না? আসলে মায়া কারোর বউটও নয়। বউ হলে অবশ্যই মায়ের খোঁজ নিত ওই বাড়ির মানুষজন। যে বিয়ের কাবিন নেই, সাক্ষী নেই, কোনো কিছুই নেই, সেখানে আবার কিসের বিয়ে? কাবিন সাক্ষী ছাড়া কি বিয়ে হয় নাকি? অবশ্য আবারও শুনছে ওই বিয়ের কাজীও নাকি জীবিত নেই। যত সব মিথ্যা কথা, মিথ্যা বাহানা। একটা বিয়ে কি সবকিছুই গায়েব হয়ে যাবে নাকি? সামান্য একটা ছবি তো থাকবে দুইজনের এই বিয়ে, তাই না? দুইজনের এই বিয়ে, তাই না? সবসময় আরিফ বা মায়ার মুখেই শুনে এসেছে যে মায়ার বিয়ে হয়েছে হৃদ খানের সঙ্গে, কিন্তু কোনো প্রমাণ পায়নি। এই যুগে এসে কি কেউ মুখের কথা বিশ্বাস করে প্রমাণ ছাড়া? মুখে কত মানুষের মিথ্যেও বলে বেড়ায়, যেমন মায়া নিজের প্রেমিকের জন্য পাগল হয়ে সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছে বিয়ে নিয়ে। আর আরিফ বোনের কষ্টে অন্ধ হয়ে সেও মায়ার সাপোর্ট করছে মিথ্যা রটাতে। নয়তো আরিফ নিজেও তো প্রমাণ করতে পারছে না মায়া কখনো হৃদের সঙ্গে বিয়ে হয়েছিল সেটা নিয়ে। বসার ঘরে এসব নিয়ে আলোচনা হচ্ছিল মায়ের 3 ফুপিদের মধ্যে। শুক্রবার হয় বাড়ির সকল ছেলেরা আজ বাড়িতে, তবে এই সময় জুম্মার নামাজে গিয়ে বাড়ির পাশের মসজিদে। রেহানা বেগম সঙ্গে জুয়ের মা সাবিনা বেগম দাঁড়িয়ে হাতে হাতে রান্নাঘরে কাজ সারছেন স্বামী ভাসুরদের ফেরার আগে। বাসায় এমনি কোলাহলের শেষ নেই। রান্না দেরি হলে যদি আবার
কেউ রেগে যায় তো ওনার স্বামী এমনিতেই বারুদের মতন জ্বলে ওঠেন সবসময়। আজ আবার 3 বোনের আগমন হয়েছে এই বেলায়। এবার নিশ্চয়ই আবারও ঝামেলা হবে বাসায়। মায়াকে নিয়ে এটা সেটা বলে ভাইদের কান ভাঙাবে এখন। মায়ের ফুপিরা আবার একটু বেশি তেজি। চুন থেকে পান খসলেই রেগে যান তারা। জুঁয়ের মা সাবিনা বেগম হাতে হাতে রান্নাঘরের কাজ শেষ করছেন আর বারবার অপরাধী দৃষ্টিতে রেহানা বেগমের দিকে তাকাচ্ছেন। নিজের ছেলে মেয়েদের নিয়ে কেউ এত সমালোচনা করলে কোনো মাই সহ্য করতেন না কখনো। ওনার একটা মেয়ে জুঁইকে নিয়ে বাসায় এতটুকু হলেও তিনি সেই কখন বাসায় কান্নাকাটি চিৎকার করে মাথায় তুলে রাখতেন। অথচ রেহানা ভাবি বড়ই ধৈর্যশীল মানুষ। আদরের ছোট মেয়েকে নিয়ে সবার এত কিছু বলার পরও আজ পর্যন্ত ওনাকে কখনো কাঁদতে দেখেনি সাবিনা বেগম। বসার ঘর থেকে 3 বোনের কথাবার্তা শোনা যাচ্ছে রান্নাঘর পর্যন্ত। সাবিনা বেগম কানে যখন কথাগুলো আসছে তখনই নিশ্চয়ই বড় ভাবির কানেও যাচ্ছে। আগে মায়াকে নিয়ে কেউ কিছু বললে চেতে উঠতেন তিনি, কিন্তু আজকাল তিনি প্রতিক্রিয়া দেখান না, চুপ করে থাকেন। সাবিনা বেগমের ধারণা তিনি হয়তো মায়ের উপরে ভীষণ রেগে আছেন, তার জন্য চুপ থাকেন সবকিছুতেই। সাবিনা বেগমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হাতে খুন্তিতে তেল ভাজার ওপর চালাতে চালাতে হঠাৎই ঠাস করে ছেড়ে দেন রেহানা বেগম। ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে এগুলো বসার ঘরের দিকে। রেহানা বেগমের বসার ঘরের দিকে যেতে দেখে আটকে উঠল সাবিনা বেগম। তৎক্ষণাৎ গ্যাসের চুলা বন্ধ করে তিনিও পেছন পেছন ছুটলেন রেহানা বেগমের। বড় ভাবি চেতেছে মানে এখন নিশ্চয়ই ছোটখাটো একটা যুদ্ধ চলবে। সাবিনা বেগম আজ বড় ভাবির পক্ষেই থাকবেন। তিনি 3 বোনের সবসময় বাপের বাড়ি এসে বেশি জ্বালায়। ওনারা কেউ কিছু বলতে পারে না স্বামীদের ভয়ে। আজ আর থেমে থাকবে না বড় ভাবির সঙ্গে তিনি এই বোনদের একটা বিহিত করবেন। আমার মেয়ে খারাপ, আমি মেয়ে মানুষ করতে পারিনি, তারপর আপনারা কেন আমার মেয়েকে রেহাই দিচ্ছেন না? মেয়েটা এত অসুস্থতার মাঝেও কেন মেয়েটার উপর আপনারা এত জুলুম করছেন? রোজ রোজ কেন আমার মেয়েকে নিয়ে আপনারা এই বাড়িতে ঝামেলা করছেন? আপনাদের মানসিক টর্চারের জন্য আমার মেয়েটা সুস্থ হতে পারছে না। আল্লাহর হস্তে এবার আমার মেয়েটাকে ছেড়ে দিন। ওর ছোট মানুষ, বয়সের দোষে না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে আপনারা সবাই মিলে আমার বাচ্চা মেয়েটাকে শুলে চড়াবেন? আপনাদের তো মেয়ে আছে, তাহলে আমার মেয়ের সাথে কেন এত জুলুম করছেন? রেহানা বেগমের কথায় চটে যায় 3 বোন। মায়ের 3 ফুপির মধ্যে ছোট ফুপি সাহেলা বেশ তীক্ষ্ণ। তিনি সবকিছুতেই কারণ বের করে যুক্তি দেখান। ওনার কথা বাকি 2 বোন 2 ভাই শুনেও বেশি। সাহেলা 2 বোন ফাতেমা ও মাজেদা। কিছু বলার আগে চেতে ওঠেন সাহেলা বেগম। তিনি রেহানা বেগমের কথায় চটে গিয়ে রেগে বলেন, আমাদের বাসায় মেয়ে আছে ভাবি, তবে তোমার মেয়ের মতন মেয়ে আমরা পেটে ধরিনি, যে মেয়ে বাপ দাদার নাম ডোবাবে। তোমার সম্মান তো আর দেখছে না ভাবি। তুমি হলে পরের মেয়ে। সম্মান নষ্ট হতো যদি আমাদের বাপ সম্মান
সম্মান নষ্ট তো হচ্ছে আমাদের বাপ ভাইদের। বাইরে বের হয়ে ঘুরে দেখো মানুষ কি বলছে তোমার মেয়েকে নিয়ে। এক কান দু কান হতে হতে সবাই বলাবলি করছে তোমার মেয়ে প্রেমে ছ্যাঁকা খেয়ে বাড়িতে পাগল হয়ে বসে আছে। মেয়ে মানুষের একটু বদনাম হলে সমাজের চোখে পচে যায়। এই সমাজের মেয়ে মানুষের চরিত্র হতে হবে নিষ্পাপ কলঙ্কহীন, নয়তো ভালো ঘরে বিয়ে দেওয়া যায় না। এই সমাজের পুরুষ মানুষ কলঙ্ক হয় না ভাবি, মেয়েরা হয়। তোমার মেয়ে আমাদের রক্ত, তাই রক্তের কেউ কিছু বললে শরীরে এমনি আগুন লাগে। সেজন্যই চাচ্ছি মেয়েটার ভালো হোক। সময় থাকতে ভালোই কারোর সাথে মেয়েটার বিয়ে দিতে পারলে মেয়েটা সুস্থ হয়ে যেত, সঙ্গে এইসব বদনামও দামাচাপা হয়ে যেত। কিন্তু তোমাদের মা ছেলের মতিগতি তো অন্যরকম। যতদিন মেয়েটা না পচে যায় ততদিন তোমাদের শান্তি নেই। মায়ের ছোট ফুপি সাহেলার কথায় যুক্তি একেবারে ফেলার নয় বলেই দাবি করল বাকি দুই বোন। আমাদের সমাজের যথারীতি এমনটাই হয়ে যাচ্ছে আজও। মেয়েদের বদনাম হওয়া থেকে বাঁচাতে চাইলে জলদি মেয়ের বিয়ে দিয়ে দাও, নয়তো সমাজের মানুষ ছিছি করবে। যেমনটা মায়ের ক্ষেত্রে হচ্ছে। মায়ের বদনাম সবখানে ছড়িয়ে পড়ায় সেজন্য মায়ার ফুপি আর চাচারা মিলে চাচ্ছেন মায়াকে বিয়ে দিয়ে বদনামগুলো ধামাচাপা দিতে। যদিও মায়া অসুস্থ, তবে নতুন পরিবেশে আর স্বামীর সঙ্গ পেলে মায়া দ্রুত সুস্থ হয়ে উঠবে, এমনটাই সকলের ধারণা। সেজন্যই এতদিন ধরে মনের বিরুদ্ধে গিয়েও রেহানা বেগম চুপ ছিলেন তাদের সামনে, কিন্তু আজ আর চুপ থাকতে পারল না। এই ভাই বোনদের মানসিক চাপের কারণে ওনার মেয়েটা দিন বা দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। ওনার সুন্দর সুস্বাস্থ্য মেয়েটা 1 মাসে কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটা যদি একটা প্রেম করেই থাকে তাহলেও ওকে অন্তত কয়েকটা দিন সময় দিত সব থেকে আস্তে আস্তে ফিরে আসার জন্য। তা না করে সবাই মেয়েটাকে ঘরবন্দি করে আরো চাপ প্রয়োগ করছে। মা হয়ে তিনি মেয়েটার মুখের দিকে তাকাতে পারছেন না। ওনার হাসি খুশি মেয়েটা সবসময় চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না, ঠিকঠাক খায় না, অঘুমে সারা রাত চেয়ে থাকে, বারবার অজ্ঞান হয়ে যায়, অকারণে কাঁদে। এসব কি এদের চোখে পড়ে না? শুধু লোক দেখানো, সমাজের কাছে বদনাম হওয়ার ভয়ে ওনার জীবন্ত মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলছে এরা। আজ আরিফ মায়ের পাশে না থাকলে সবাই মিলে পিষে মেরে ফেলতো এরা। ওনার মেয়ে পচে গেলে যাক, ওনার পচা গলা মেয়েকে সারা জীবন বুকে আগলে রাখবেন তিনি। তারপরও মা হয়ে আজ তিনি আর চুপ থাকবেন না। দরকার হলে মেয়েকে নিয়ে তিনি স্বামীর ঘর ত্যাগ করবেন, তারপরও আর এই একটা বিহিত করেই ছাড়বে। আমি বুঝি মেয়ের ভালো কোনটাতে হবে, সমাজের বদনাম হলে হোক, আমার অসুস্থ মেয়েটাকে আমি বিয়ে দেব না। আপনারা যতই যাই কিছু বলুন না কেন, আমার মেয়ে পচে গলে যাক, আমার পচা মেয়েকে নিয়েই আমি ভালো আছি। দরকার হলে আমার মেয়েকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনারাই আপনাদের বাড়ির সম্মান বাঁচিয়ে থাকুন। তোমার যাওয়ার হলে তুমি একা যাবে ভাবি, মেয়ে তোমার একার না, এই বাড়ির মেয়ে মায়া, সে আমাদের রক্ত হয়। আমরা আমাদের মেয়ের ভালো মন্দ বুঝবো। এই সমাজে তুমি তো আর কেউ না, আর না তোমার বাপ ভাইয়ের কারোর সম্মান যাচ্ছে। মা হয়ে খেয়াল করেছো মেয়ে যে দিন আরো পাগল হয়ে যাচ্ছে সেটা? সালেহা বেগম মুখে বারবার মাকে পাগল শুনতে রেগে চটে ওঠেন রেহানা বেগম। ওনার মেয়ে পাগল নয়। এই পরিস্থিতিতে একটু মানসিক চাপে আছে।
তবে মায়া সবকিছু ঠিকই শুনতে বুঝতে পারে, অথচ এই 3 বোন মিলে সবসময় ওনার ভালো মেয়েটাকে পাগল বলে বেড়ায়। রেহানা বেগম সালেহা বেগমের কথায় চেতে উঠে বলল, আমার মেয়ে পাগল না, ও সুস্থ। আপনারা সবাই মিলে আমার ভালো মেয়েটাকে বারবার পাগল বলে বলে ওকে পাগল বানাচ্ছেন। আপনাদের জন্য আমার মেয়েটা সুস্থ হতে পারছে না, আপনারা এর জন্য দায়ী। কাটা গায়ে নুনের ছিটার মতন তেলে বেগুনে জ্বলে উঠল সালেহা বেগম। রেহানা বেগমের কথায় কষ্ট পেয়ে চোখের পানি ছেড়ে বলল, আমরা তোমার মেয়েকে পাগল বানাচ্ছি ভাবি? তুমি এ কথা বলতে পারলে? মায়া কি আমাদের মেয়ে না, আমাদের রক্ত না ও? আমরা কি ওর ক্ষতি চাইবো কখনো? আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে যাক। তুমি কিভাবে বললে আমরা মায়াকে পাগল বানাচ্ছি? এত ডাক্তার, এত ঔষধাদির জন্য দৌড়াদৌড়ি কে করছে? আমি করছি না? তাহলে আজ তুমি কিভাবে বললে আমি মায়ার অসুস্থতার জন্য দায়ী? তোমার মেয়ে কি সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে ভালো হয়ে যাবে ভাবি? ওকে নতুন পরিবেশ, নতুন মানুষ দিতে ডাক্তার বলেছেন, সেজন্য ওকে আমরা বিয়ে দিতে চাইছি, অথচ তুমি আজ আমাদের দোষী করছো সবকিছুর জন্য। সালেহা বেগমের কথা শেষ হতে না হতেই বসার ঘরে উপস্থিত হলো আরিফ, শরীফুল ইসলাম আর জুয়ের বাবা সাদিকুল ইসলাম। 3 জনের গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি। বসার ঘরে ঢুকতে ঢুকতে তিনজনেই শুনেছে সালেহা বেগমের আবেগময় কথা। শরীফুল ইসলাম গম্ভীর চোখে বউ আর বোনদের দিকে তাকালেন। সাদিকুল ইসলাম তৎক্ষণাৎ রেগে যায় বোনের চোখে পানি রেখে। রেহানা বেগমের সম্পর্কে বড় ভাবি হয় বলে বেয়াদবি করা ঠিক হবে না, এর জন্যই তিনি বাসার সবার উদ্দেশ্যে রেহানা বেগমকে কটাক্ষ করে বললেন, এই ঘরের পুরুষরা এখনো জীবিত আছে, মরেনি কেউ। তাই এই বাড়ির মহিলা সর্দারের প্রয়োজন নেই। আমরা পুরুষরা সব মরে গেলে তখন না হয় মহিলা সর্দারে ঘরে চলবে। মায়ার প্রতি হওয়া অন্যায় থেকে দীর্ঘ সময় রাগ ভেতরে পুষে রেখেছিলেন রেহানা বেগম। আজ পর্যন্ত তিনি স্বামীর মুখে মুখে তর্ক করেননি, কিন্তু আজ যেন ওনার ধৈর্যের বাঁধ ভাঙল। ওনার ছোট মেয়ের প্রতি যে অন্যায় হচ্ছে সেটা বাবা হয়ে কিভাবে শরীফুল ইসলাম চুপ থাকেন শুধু লোক দেখানো সমাজের ভয়ে? রেহানা বেগম আজ থেমে থাকবেন না। সাজিদুল ইসলামের কথা তৎক্ষণাৎ উত্তর করে বলল, এই ঘরে বউরা সত্যি কথা বললেই মহিলা সর্দার হয়ে যায়, আর এই বাড়ির মেয়েরা সর্দারি করলে তখন ঠিক আছে, তখন কেউ মহিলা সর্দার হয় না। আমি এই বাড়ির পুরুষ মহিলা কারোর সর্দারি মানব না। কেউ আমার বাচ্চা মেয়েটার উপরে জোর করলে আমি তখন স্বামী, সমাজ, দেবর কাউকে মানব না। সাজ্জাদুল ইসলাম আগের ন্যায় রাগান্বিত গলায় বললেন, আপনার মেয়ে যখন আমাদের জন্য কাঁধে বয়ে বদনাম বয়ে আনছে তখন আপনি কই ছিলেন? তখন কেন বোঝালেন না মেয়েকে? আপনার মেয়ের জন্য বাইরে মুখ দেখাতে পারছি না আমরা। আপনি আমাদের থেকে ভালো এই বাড়ির মেয়ের কথা চিন্তা করবেন না। আমরা বুঝবো আমাদের মেয়ের সঙ্গে কি করা লাগবে। আপনি বরং আপনার সংসার সামলান, বাকিটা এই বাড়ির পুরুষরাই সামলে নিবে। সাজ্জাদুল ইসলামের কথায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মাথার টুপি পকেটে গুজল। রোজ রোজ এই বিষয়ে বাপ চাচার সঙ্গে তর্ক করতে করতে আজ সে ক্লান্ত। তাই সে একটা ডিসিশন নিয়েছে, এই বাড়িতে থাকলে মায়া আর ভালো হয়ে উঠবে না, আর না কখনো এই বাড়ির পরিস্থিতি ঠিক হবে। মায়ের সুস্থতার কথা চিন্তা করে হলেও আরিফকে এই বাড়ি, এই পরিবেশ ত্যাগ করতে হবে। অন্তত যতদিন না রিদ খান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে ততদিন আরিফের সঙ্গে মায়াকে রাখবে। এই বাড়িতে আর ফিরবে না সে। এই বাড়ির পরিবেশ অসুস্থ হয়ে গেছে। আরিফের হাতে টুপিটা পকেটে গুজতে গুজতে রেহানা বেগমকে ডেকে সকলের উদ্দেশ্যে বলল, আম্মু, সামনের সপ্তাহে মায়াকে নিয়ে আমি চট্টগ্রামে ফিরব। মায়ার এই পরিবেশে থাকলে সুস্থ হবে না।
এই বাড়ির পরিবেশ অসুস্থ আর নোংরা হয়ে গেছে। এখানে শ্বাস ফেলতেও দম বন্ধ হয়ে আসছে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো, অন্তত তোমার স্বামীর সংসারের থেকে ছেলের ভাড়া বাড়িতে সম্মানে থাকবে আম্মু। যদি ছেলে মেয়ের সাথে যেতে চাও তাহলে রেডি থেকো, এক কাপড়ে এ ঘর থেকে নিয়ে যাব। আজই তোমাদের নিয়ে যেতাম, কিন্তু আজ রাতে আমাকে ইন্ডিয়া যেতে হবে কয়েকদিনের জন্য। আমাকে ছাড়া অপরিচিত পরিবেশে তুমি মায়াকে নিয়ে হিমশিম খাবে বলে আর কয়েকটা দিন কষ্ট করে এই বাড়িতে থেকে যাও আম্মু। জরুরি না হলে তোমাদের ছেড়ে আজ কখনো যেতাম না। তুমি যাবে আমার সাথে আম্মু? ছেলের কথায় টলমল করা চোখের পানি শাড়ির আঁচলে মুছতে মুছতে রেহানা বেগম বললেন, আমি অবশ্যই আমার ছেলের সঙ্গে যাব বাবা। আমার ছেলে মেয়ে যেখানে থাকবে আমি সেইখানেই থাকবো। এই ঘরে আমার কোনো প্রয়োজন নেই আর। মা ছেলের কথাই চেতে উঠলেন সবাই। শরীফুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম দুই ভাই যখন আরিফের বিরোধিতা করবে তার আগে আরিফ ক্লান্তিটা টেনে শান্ত গলায় বাবা চাচার উদ্দেশ্যে বলল, আমি বড্ড ক্লান্ত আব্বু, আর ঝামেলা ভালো লাগছে না। এই বাড়ির পরিবেশ, আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। প্লিজ আজ আর না। মা বোন দুইজনকে আমার সাথে নিয়ে যাব আগামী সপ্তাহে। যদি আপনাদের কিছু বলার বা করার থাকে তাহলে বলবো আগে এই বাড়ির পরিবেশ ঠিক করুন, নয়তো আমাকে আটকাতে পারবেন না। কথাগুলো বলেই আরিফ ঘাড় ঘুরিয়ে তাকালো রেহানা বেগমের দিকে। শান্ত স্বরে আবারও বলল, কাল মায়ের বান্ধবী রাফা নামের একটা মেয়ে চট্টগ্রাম থেকে আসবে আম্মু। মেয়েটা মায়ের খুব ভালো বান্ধবী, আমাকে ভাই ভাই বলে ডাকে। মেয়েটার খেয়াল রেখো। মায়ের সাথে রাফা থাকলে মায়ের মনটা ভালো থাকবে। ছেলের কথায় রেহানা বেগম সম্মতি জানাতেই আরিফ সবাইকে উপেক্ষা করে নিজের ঘরে চলল। আরিফ চলে যেতে রেহানা বেগমও রান্নাঘরে ঢুকে গেল, পেছন পেছন সাবিনা বেগমও গেল সেই দিকে। উপস্থিত 5 ভাই বোন একে অপরের মুখ চাওয়াচাই করে তাকালো। শরীফুল ইসলাম গম্ভীর মুখে বসার ঘর ত্যাগ করলেন। সাজ্জাদুল ইসলাম এগুলো বোনদের দিকে। আরিফ নিজের ঘরে যেতে যেতে শুনল ফুপিদের কথাবার্তা চাচার সঙ্গে। ওনারা আবার মায়ের বিয়ের বিষয়টা টেনে আলোচনা করছেন। আরিফ বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এখানে সেও একটা মস্ত বড় ভুল করেছে। যেদিন হৃদ মায়ের বিয়ের সম্পর্কে সে শুনেছিল, সেই দিন যদি সে রাগ না করে বরং হৃদ মায়ের বিয়ের সত্যায়িত যাচাই বাছাই করত, তাহলে আজ এত কথা শুনতে হতো না। প্রমাণ দেখিয়ে বাড়ির সবাইকে চুপ করিয়ে দিত। আরিফ হৃদ মায়ের বিয়ের সম্পর্কে যতটা জানে সবটাই সে মায়ের মুখেই শুনেছে। কারণ হৃদের অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সেও দুইজনের বিয়ের বিষয়টা ওইভাবে ঘেঁটে দেখেনি। আদৌ হৃদ মায়ের বিয়ে হয়েছে কিনা, কিংবা তাদের কাবিননামা আছে কিনা, কোথায় দুইজনের বিয়ে হয়েছিল, সে সবকিছুই জানতো না। পারিবারিক ঝামেলায় এখন মায়ের মুখে সব শুনতে পেল। আসলে হৃদ মায়ের বিয়ে কোনো কাবিন কাজী কোনো প্রমাণই নেই, আর প্রমাণ ছাড়া যে পরিবারকে কখনো বোঝাতে পারবে না সেটাও জানে আরিফ। মায়ের বিয়ের কাবিননামার এক কপি অন্তত হৃদের থেকে নিয়ে আরিফের কাছে রাখা দরকার ছিল। আরিফ জানে হৃদ কখনোই মিথ্যা বলবে না। সে যখন বলেছে হৃদ মায়ার বিয়ে হয়েছে, তার মানে বিয়েটা সত্যি সত্যিই হয়েছে। কিন্তু মুখের কথায় তো আর পরিবারকে বোঝানো যাবে না। সেজন্যই আরিফের খুব করে মনে হলো মায়ের বিয়ের কাবিননামাটা অন্তত রাখা দরকার ছিল তার। এর মাঝে আরিফ আবার আসিফকেও কল দিয়েছিল জানতে তার কাছে হৃদ মায়ের বিয়ের কাবিননামা বা অন্য কোনো ডকুমেন্টস আছে কিনা। ব্যস্ততায় আরিফ জানায় হৃদের পার্সোনাল ডকুমেন্টস হৃদ নিজের কাছে রাখে, এসব আরিফ বা বাড়ির অন্য কারোর কাছে পাওয়া যাবে না।
হতাশায় আরিফ তারপর থেকে আসিফের সঙ্গেও যোগাযোগ কমে আসলো। হৃদের খবর জানতে চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো কথা হতো না তাদের মাঝে। হৃদের জ্ঞান এখনো ফিরল না, আজ 1 মাস হতে চলল। তবে এর মাঝে 2-1 বার হৃদের বডি পার্ট অল্প স্বল্প নড়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বলে শোনা যায়। ডাক্তার আশা করছেন খুব দ্রুতই হৃদের হুঁশ ফিরে আসবে। তবে মায়া হৃদের কোনো খবর জানে না। যেদিন রাতে আরিফ ইন্ডিয়া চলে যায় ব্যবসার কাজে, সেই দিন রাতে আরিফ ইন্ডিয়া চলে যায় ব্যবসায়িক কাজে। পরদিন আর রাফা আসলো না। রাফা আসলো আরো 2 দিন পর। ঘটনাটি রাফা আসার 1 দিন আগে আর হৃদের অ্যাক্সিডেন্ট হওয়ার 32 দিনের মাথায় এক সন্ধ্যায় মায়া নিজের রুমে বসেছিল। তখনই হাতে ভাতের প্লেট চেপে কক্ষে ঢুকলো মায়ার মা রেহানা বেগম। মায়ের উপর ওনার অসীম রাগ, যেটা চোখে মুখে ফুটে উঠেছে। বাসায় আজ আবার মায়ের 3 ফুপি এসেছিল। তবে তারা বাসায় তেমন কোনো ঝামেলা না করলেও রেহানা বেগমকে যা নাই তা শুনিয়ে গেছেন মায়ের জন্য। তিনি সন্তান মানুষ করতে পারেননি, এর জন্যই স্বামী, দেবর, ননদরা সকলেই ওনাকে কথা শুনিয়ে চলেন আজকাল। বিয়ের এত বছর পর এসে মেয়ের জন্য এভাবে সকলের কাছে অপমানিত হতে হবে, সেটা সত্যি লজ্জাজনক। ওনার মেয়ে না হয় ছোট বলে প্রেম করেই ফেলেছে, সেজন্য মেয়েটাকে শুলের আগায় রাখে সকলে। ওনার মেয়েটা যে অসুস্থ সে খেয়াল রাখে না কেউ। ফাঁসির অপরাধীর সাথে এত জুলুম করে না, যতটা চাপ ওনার মেয়ের উপর রাখছে। তার উপর আবার ওনার বড় মেয়ের স্বামীর সংসার ছেড়ে আজ বাপের বাড়িতে এসে উঠেছে। মায়ের জন্য নাকি মুক্তার সংসার ভাঙতে চলেছে, এর জন্য আবার নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে এই বাড়িতে। ওনার মেয়েদের ওপর থেকে যেন বিপদ কাটছেই না, একটার পর একটা বিপদ এসেই পড়েছে এ বাড়িতে। আজ আরিফও বাড়িতে নেই যে মায়ের হয়ে কথা বলবে। একা উনি কারোর সাথে কথায় পেরে ওঠেন না। আল্লাহ, তুমি ওনার মেয়ের উপর সহায় হও। এসব বিপদ থেকে ওনার মেয়েদের দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করো, আমিন। মনে মনে আমিন বলে রেহানা বেগম চোখ ভরা পানি নিয়ে মায়ের কক্ষে ঢোকার আগে শাড়ির আঁচলে চোখের পানি মুছে এক হাতে ভাতের প্লেট আর অন্য হাতে পানির গ্লাস নিয়ে ঢুকলো ঘরে। মায়া জুয়ের খাটের 2 কোণায় বসেছিল। রেহানা বেগমের উপস্থিতিতে 2 জন তাকালো ওনার দিকে। উনি রাগী ভঙ্গিতে মায়ের দিকে এগোলো। হাতের গ্লাসটা ঠাস করে কর্নার টেবিলের উপরে রেখে ভাতের প্লেটে হাত দিল। মায়ের পছন্দের মাছ ভাত নিয়ে এসেছেন তিনি। মেয়েটা খাবার একেবারেই খায় না, নিচেও যায় না। রেহানা বেগম ভাত মাখো মাখো করে মায়ের মুখে দিতে দিতে তিক্ত গলায় বললেন তিনি, আমি একটা নষ্টা মেয়ে পেটে ধরেছি। ছোট বয়সে লেখাপড়া না করে নাগর ধরেছে। সবাই ঠিকই বলে, সব দোষ আমার পেটের। মেয়েকে শিক্ষা দিতে পারিনি, এর জন্যই পরিবারের সম্মানের কথা চিন্তা না করে ব্যাটার জন্য পাগল হয়ে ঘরে বসে আছে। আমার এই মানুষ থুথু পড়ে যায়। আসলে আমি মানুষের থুথু ফেলার যোগ্য। একটা পাপ পেটে ধরেছি আমি। মানুষ যেন এমন পাপ আর জন্ম না দেয় কেউ। মুখে ভাত নিয়ে মায়া চোখ টলমল করে উঠল মায়ের কথায়। রেহানা বেগম ফের মায়ের মুখে ভাত ঠুসে দিতে দিতে রাগে দুঃখে কষ্টে কান্না করতে করতে বললেন, সবাই বলে তুই নাকি পাগল হয়ে ঘরে বসে আছিস ব্যাটার জন্য, আর বড়টা সংসার ভাঙতে চলেছে তোর জন্য। তুই যে ব্যাটারে পছন্দ করিস, ওই ছেলের আরেকটা প্রেমিকা আছে কি নাকি শশী নামে। ওই মেয়ের মা আইসা মুক্তার শ্বশুর বাড়িতে হামলা করেছে।
মুক্তার গায়েও হাত তুলেছে, সেজন্যই স্বামীর ঘর ছাইয়া বাপের বাড়ি আইয়া উঠছে তোর বোন। তোর ছোট চাচা মুক্তারে নিয়ে গেছে ওর শ্বশুরবাড়ির নামে মামলা করতে। আজ তোর জন্য আমার সুন্দর সংসারে আগুন লেগেছে। না তুই ওই ছেলের পিছনে যেতি, আর না মুক্তার সংসার ভাঙতো। তুই পাগল না হয়ে একেবারে মরে গেলেই তো পারতি, সব শান্তিতে থাকতো। তুই মরে যা, নয়তো আমাকে মেরে ফেল। রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগে না। মায়ের কথায় মুখে ভাত নিয়ে মায়া ডুকরে কেঁদে উঠল। অসুস্থ মায়ের সারা শরীর মুহূর্তেই তরতর করে কেঁপে উঠতেই মুখে ভাত নিয়ে মায়া শুধু কোনো রকমে ডাকলো রেহেনা বেগমকে, আম্মু আম্মু আম্মু। দুই পাশ থেকে এসে জাপটে জড়িয়ে ধরলো মায়াকে। রেহেনা বেগম বাধা দিয়ে বলল, এসব কি বলছেন বড় আম্মু? মায়া মরবে কেন? এখানে মায়ের কি দোষ? রেহানা বেগম হাতের ঝাপটা দিয়ে মায়া থেকে জুঁইকে ছাড়িয়ে দিতে দিতে বলল, তুই ওর থেকে দূরে থাকবি জুঁই, নয়তো তুইও ওর মতন খারাপ হয়ে যাবি। যা তুই মুক্তার রুমে যা। জুঁই জেদি গলায় বলল, আমি যাব না, এখানেই থাকবো। রেহানা বেগম জুঁইয়ের কথায় পাত্তা না দিয়ে পরপর ভাতের লোকমা ঠুসে ঠুসে ঢুকালো মায়ের মুখে। মায়ার ডুকরে কান্নায় ভাত চিবোতে না পেরে নাকে মুখে কাশি উঠে যাওয়াতেই তিনি হাতের কাছে প্লেটটা উঠিয়ে গ্লাসটা উঠিয়ে মায়ের মুখে ধরল। মায়ের মুখে চেপে পানিটা খাওয়াতে খাওয়াতে মায়ের মুখে ভাত নিয়ে জ্ঞান হারালো, শরীর কাঁপতে কাঁপতে অতিরিক্ত মানসিক চাপে। রেহানা বেগম রাগ তক্ষুনি মাটি হয়ে গেল মায়াকে অজ্ঞান হতে দেখে। তিনি দ্রুততায় হাতের প্লেট আর গ্লাসটা টেবিলে রেখে মায়াকে ধরতে চাইলে তার আগেই জুঁই মায়ের কাছে এগিয়ে আসে। রেহানা বেগম জুঁইয়ের কাছ থেকে মায়াকে ছিনিয়ে নিতেই হু হু করে ডুকরে কেঁদে উঠল বুক ফাটা আর্তনাদে। ওনার ছোট মেয়েটা সবচেয়ে আদরে আর যত্নে ছিল, কখনো ফুলের টোকা দেয়নি। আজ কত ঝড়ঝাপটা যাচ্ছে এই মেয়েটার উপর। মেয়েটার মানসিকভাবে অসুস্থ, অতিরিক্ত চাপ নিতে পারে না, তারপরও কেউ একটা দিনও রেহাই দেয় না মেয়েটাকে। সারাক্ষণ মেয়েটাকে নিয়ে কত কথাই হয় বাসায়। সবসময় ওনার স্বামী আর দেবর কান ভরে রাখে ওনার 3 ননদ, যার জন্য ওনাকেও এটা সেটা শুনতে হয়। উনি তারপরও মেয়েকে কিছুই বলেন না, নীরবে চুপ করে থাকেন। কিন্তু আজ যখন বড় মেয়ে মুক্তার সংসার ভাঙতে চলল মায়ের জন্য, তখন তিনি আর রাগ চেপে রাখতে পারেননি। জানাই তা বলে ফেলেছেন অসুস্থ মেয়েটাকে। কিন্তু তিনিও বা কি করবেন? বড় মেয়ের সংসারটা তো শেষ, এবার ছোট মেয়ের জীবন যাবে এই ঝড়ঝাপটায়। ঠিকঠাক ওষুধ পর্যন্ত খাচ্ছে না মেয়েটা। এত অশান্তিতে এমনিতেই মারা যাবে ওনার মেয়ে। কুঞ্চিত কপালের ভাঁজ সোজা হলো তৃতীয়বারের মতন ওপাশের কলটি অকারণে ডিসকানেক্ট হয়ে যাওয়ায়। কান থেকে ফোন নামিয়ে উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকাতেই আয়নের কুঞ্চিত কপালের ভাঁজে ভাঁজে টেনশনের বলিরেখা দেখা গেল। বিগত 1 সপ্তাহ ধরে আয়ন বাংলাদেশে জুঁইয়ের কাছে কল মেলানোর চেষ্টা করছে, কিন্তু বরাবরই তার কলটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অকারণে। লন্ডনে আসার পর থেকে হৃদকে নিয়ে ব্যস্ততার জন্য মায়া বা জুঁই দুইজনের কারোরই খোঁজ নিতে পারেনি আয়ন। টেনশনে মাথা থেকে ছুটে গিয়েছিল আয়নের কাছে। বাংলাদেশের কারোর খোঁজ তার কাছে নেই। যদি পরিবারের সকলেই এখন লন্ডনে আছে, বাংলাদেশে তেমন কেউ নেই খোঁজ নেওয়ার মতন। সেজন্য হয়তো আয়নের হৃদের টেনশনে মনে ছিল না জুঁইয়েদেরও খোঁজ নেওয়া তার দরকার। আসিফের সঙ্গে তার প্রায় কথা হয়। আয়ন
থেকে বেশ অনেকবারই মায়া জুয়ের খবর নিয়েছে সে। আসিফ বারবারই বলেছে তারা নাকি ভালো আছে, মায়া নাকি একটু অসুস্থ, বাকি সব ঠিক আছে। স্বামীর অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর কোলে পড়ে থাকলে বউ হিসেবে মায়া যে টেনশনে অসুস্থ হয়ে যাবে সেটা ধারণা আয়নের আছে, তবে মায়া কতটা অসুস্থ সে খবর আয়ন জানে না। আয়নের তথ্য অনুযায়ী আসিফ ও মায়া বা জুয়ের সঠিক খবর জানে না। আরিফের সঙ্গে আসিফের যোগাযোগ হয়, সেখান থেকে সপ্তাহে দুই একবার কল করে মায়ের খবর নেওয়া হয় হয়তো, অথবা আরিফ হৃদয়ের অবস্থা জানতে চাইলে তখন হয়তো আসিফও ফাঁকে ফাঁকে আরিফের থেকে মায়া কেমন আছে সেটা জেনে নেয়। সবাই ভালো আছে এতটুকুই খবর আপাতত লন্ডনে এসে পৌঁছায়। আজ বিগত 33 দিন হতে চলল লন্ডন শহরে আছে ওরা। এই 33 দিনে আয়নের সঙ্গে জুয়ের যোগাযোগ হয়নি। আয়ন বিগত 1 সপ্তাহ ধরে চেষ্টা করছে জুয়ের হাতের ফোনটায় কল মেলানোর, কিন্তু দুঃখজনকভাবে প্রতিবারে কল কাট হয়ে যাচ্ছে। আয়ন চিন্তিত মনে তৎক্ষণাৎ কল মেলালো আসিফকে। কয়েক সেকেন্ড রিং হতেই ফোন রিসিভ করলো আসিফ। আয়নকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আয়ন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওইদিকে কি অবস্থা আসিফ? সবকিছু ঠিকঠাক আছে? কোম্পানির কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই। হৃদ ভাইয়ের নেই, সেজন্য কোম্পানি চালাতে হিমশিম খাচ্ছি। নতুন কোনো প্রজেক্টের কাজ নিচ্ছি না, আগের যা ছিল ওইগুলোই কাজ চলছে আপাতত। বাকিটা ভাই সুস্থ হয়ে আসলে দেখা যাবে। নিহাল স্যার কবে দেশে ফিরবেন কিছু জানেন ভাই? আয়ন বলল, এই সপ্তাহে হয়তো আসতে পারে, ওনার ব্যবসায়িক আর রাজনৈতিক কাজে। চট্টগ্রামে কিছুদিন থাকবে, তারপর ঝামেলা মিটে গেলে আবারও রিটার্ন এখানে ফিরবেন নাকি? শুনলাম রিটার্ন টিকিটও করেছেন নাকি? আসিফ ক্লান্তিময় হতাশ গলায় বললেন, এখন বাংলাদেশে নিহাল স্যারের খুব প্রয়োজন আয়ন ভাই। বাংলাদেশে খুব ঝামেলার মধ্যে যাচ্ছি ভাই। আমি একা 2 কোম্পানি আর রাজনৈতিক পরিস্থিতি একা সামাল দিতে হিমশিম খাচ্ছি। নির্বাচনের অবস্থাও খুব গরম। খানবাড়ির কাউকে বাংলাদেশে উপস্থিত না পেয়ে এই দ্বন্দ্ব আরো বাড়ছে আয়ন ভাই। অন্তত নিহাল স্যারকে আপনি বুঝিয়ে বলুন দ্রুত বাংলাদেশে আসতে, ওনার খুব প্রয়োজন এখানে। আয়ন আসিফের কথাগুলো মনোযোগ সহকারে শুনে বলল, আচ্ছা আসিফ, হৃদের অ্যাক্সিডেন্ট কারা করিয়েছিল খবর পেয়েছো কিছু? আসিফের উত্তর আসলো তৎক্ষণাৎ। বলল, জি ভাই পেয়েছি তো। সব তথ্য হৃদ ভাইয়ের আম্মার কাছে জমা আছে। উনি বলেছেন আর কাউকে এসব তথ্য না জানাতে, এমনকি নিহাল স্যারকেও না জানাতে বলেছেন কারা জড়িত আছেন হৃদ ভাইয়ের অ্যাক্সিডেন্টের পেছনে। যা করার ম্যাডাম দেশে ফিরে নাকি করবেন। আপাতত এসব বিষয়ে চুপ থাকতে বলেছেন। নিহাল স্যার বাংলাদেশে আসলেই বুঝতে পারবেন রাজনৈতিক পরিস্থিতি কতটা গরম হয়ে আছে। এই মুহূর্তে হৃদ ভাইকে খুব প্রয়োজন পড়তো নিহাল স্যারের। আয়ন আসিফকে সান্ত্বনা দিয়ে বলল, আমরা আছি তো আসিফ, আল্লাহ ভরসা, আমরা মামার পাশে থাকবো। হৃদের অবস্থা একটু ভালো হলে বাংলাদেশে ফেরার চেষ্টা করব আমি। জি ভাই। আয়ন মৃদুস্বরে ডেকে বলল, আসিফ। জি ভাই। মায়ের খবর কিছু জানিস? না ভাই। আরিফের সঙ্গে তো যোগাযোগ নেই? আছে ভাই, কিন্তু লাস্ট 5-6 দিনে তেমন কোনো যোগাযোগ করতে পারছি না, ব্যস্ততায় একটু বেশি ব্যস্ত দিন কাটছে ভাই, সেজন্যই কারোর খবর নিতে পারিনি। কেন ভাই, কোনো সমস্যা? না সমস্যা না, এমনি আর কি। আমি ফোন দিচ্ছিলাম মায়াদের হাতের নাম্বারে, কিন্তু কল যাচ্ছে না, হয়তো নাম্বার অফ করে রেখেছে। তুই একটু আরিফকে কল দিয়ে জিজ্ঞাসা কর তো ওই বাড়ির সবাই কেমন আছে। জি ভাই, এক্ষুনি কল দিয়ে দেখছি আমি। আয়ন কল কেটে যেতেই আসিফ আরিফকে কল মেলালো, কিন্তু ওপাশে থেকে প্রথমবারের মতন আরিফের নাম্বার বন্ধ পেতেই চিন্তিত কপাল কুঁচকালো আসিফ। প্রথমবার কল কেটে যেতেই আসিফ দ্বিতীয়বার
কল মেলালো একই নাম্বারে, কিন্তু পুনরায় একই কথা বলতেই কল কেটে আসিফ তৎক্ষণাৎ কল মেলালো আয়নকে। ওপাশে আয়নের ফোন হাতে নিয়েই বসেছিল। আসিফের কল দেখে সঙ্গে সঙ্গে রিসিভ হলো সেটি। আয়ন কিছু বলবে তার আগেই আসিফ বলল, আয়ন ভাই, আরিফের নাম্বার তো বন্ধ বলছে, ফোন যাচ্ছে না। আসিফের কথা আয়নের মাঝে টেনশন, অস্থিরতা দেখা দিল। প্রথমে জুয়ের ফোন, আর এখন আরিফের ফোন বন্ধ বলছে। কোনো বিপদ হয়নি তো ওই বাড়ির কারোর? অথচ আয়ন আসিফ দুইজনের কেউই তখনও জানতো না আরিফ ইন্ডিয়াতে গেছে 2 দিন হলো। আয়ন অত্যন্ত চিন্তিত স্বরে বলল, কাউকে আশুগঞ্জ পাঠাও আসিফ। ওই বাড়ির সবাইয়ের খোঁজ নাও প্লিজ। কারোর কোনো বিপদ হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো। আসিফ সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে বলল, আপনি টেনশন করবেন না ভাই, আমি ভাবির খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। দ্রুত জানাও আসিফ। আয়নের কথা কাটার আগে আসিফ তাড়াহুড়োয় বলল, আয়ন ভাই, ফাহাদের বউ তো মায়া ভাবির আপন বোন হয়। ফাহাদের কাছে কল দিলে তো মায়া ভাবির খবর নেওয়া যাবে হয়তো। আসিফের কথায় আয়নও সম্মতি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি খবর নিয়ে আমাকে জানাও, আমি অপেক্ষা করব। জি ভাই। আসিফ আগের ন্যায় এবার কল মেলালো ফাহাদকে। পরপর 2 বার রিং হতে 3য়-বারের কল রিসিভ করলো ফাহাদের। দুইজনের মাঝে কুশল বিনিময়ের মধ্যে আসিফ মায়ের কথা ফাহাদের কাছে জানতে চেয়ে ফাহাদকে বলল, আসিফ ভাই, আমি তো ঢাকাতে নেই, আমি চট্টগ্রামের খানবাড়িতে এসেছি 2 দিন ধরে। মুক্তা ঢাকায় আম্মুর কাছে আছে। আমার সাথে মুক্তার কথা হয়নি 2 দিন হলো, এর জন্য আমি বলতে পারবো না মায়ের কথা। আসিফ রহস্যে ফাহাদকে বলল, তুমি একটু বাসায় ফোন করে মায়া ভাবির খবরটা নাও ফাহাদ। লন্ডন থেকে ফোন এসেছে, সবাই মায়া ভাবির খবর চাচ্ছে। তুমি তোমার বউয়ের থেকে মায়া ভাবির খবরটা নিয়ে আমাকে জানাও প্লিজ। কথা শেষে আসিফ ফোন কেটে দিল। সবার কথাটা আসিফ এমনিই বলল। আসলে সবার কথা না বললে হয়তো ফাহাদ নিজের বউকে কল দিয়ে মায়া ভাবির খোঁজ নিত না। এখন সবার কথা শুনে নিশ্চয়ই নিজের বউয়ের থেকে ভাবির খবরটা অবশ্যই নিবে। হলো তাই। আসিফের কথা মতো কাজ হলো। ফাহাদ সত্যি বাড়িতে ফোন দিল মুক্তার কাছে, কিন্তু সে ফোন রিসিভ করলো ফাহাদের মা। ফাহাদ নিজের বউয়ের কথা জানতে চেয়ে ফাহাদের মা ভয়ে আমতা করে জানালো সত্যিটা জানতে। মুক্তা যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে সে খবর ফাহাদ এখন পর্যন্ত জানে না। জানলে নিশ্চয়ই এত শান্তভাবে কথা বলতো না। মুক্তা যাওয়ার সময় হাতের ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি। ফাহাদের মা সত্যিটা লুকিয়ে ভয়ে আমতা করে বলল, তোর বউ তো আজ বাপের বাড়ি গেছে ফাহাদ, ফোনটা ভুলে বাসায় ফেলে গেছে। ফাহাদ মায়ের কথায় হালকা কপাল কুঁচকে বলল, হঠাৎ আজ এই অসময়ে ও বাড়িতে গেল কেন আম্মা? আমি জানি না, গেছে হয়তো কোনো কারণে হবে। তুমি তোমার শাশুড়িকে ফোনে কল দিয়ে দেখো কি বলে। আচ্ছা। ফাহাদ সত্যি রেহানা বেগমের ফোনে কল দিল। মায়ের ফোনটা মুক্তার হাতেই ছিল বলেই ফাহাদের প্রথম কলে মুক্তা রিসিভ করলো। ফাহাদ মুক্তার বাড়িতে আসার কথা জানতে চাইলে মুক্তা প্রচণ্ড রাগারাগি করলো ফাহাদের সঙ্গে। ফাহাদ মুক্তার সঙ্গে তর্কে না জড়িয়ে ফোন কাটার আগে সুন্দর করে জানতে চাইলো মায়া কেমন আছে সেটা। আর এতে আবারও তেলেবেগুনে জ্বলে উঠল মুক্তা। ফাহাদের পরিবারের জন্য আজ এত কিছু হলো, মুক্তার সুন্দর সংসার ভাঙতে চলেছে। মায়াও পাগল হয়ে বাসায় বসে আছে। পাগল মায়ের খোঁজ এতদিন তো ফাহাদ করলো না যে মুক্তা আজ বাপের বাড়ি
মুহূর্তে চলে আসলো। তখনই ফাহাদ কল করে জানতে চাইছে মায়া কেমন আছে সেটা। এর আগে কেন মায়ের খোঁজ করলো না সে? বড় দুলাভাই হিসেবে কি ফাহাদের কোনো দায়িত্ব নেই? মুক্তা ফাহাদের কল কাটার আগে রেগেমেগে শুধু এতটুকুই বলল, মায়া ভালো আছে, খুব ভালো আছে। মায়ের খবর কারো নেওয়ার দরকার নেই, এমনকি ফাহাদেরও না। অথচ বুঝতে পারল না রাগের পেছনে থাকা মুক্তার কষ্টটা। কারণ ফাহাদ তখনও জানতো না মুক্তা কেন বাপের বাড়ি চলে গেছে, কি হয়েছে মুক্তার সঙ্গে ফাহাদের বাড়িতে। অথচ ফাহাদ মুক্তার রাগান্বিত কথাগুলো বিশ্বাস করে ফোন দিল আসিফকে এবং পই পই করে বলল মায়া ভালো আছে, সুস্থ আছে। আসিফও ফাহাদের সেই খবর পাঠালো লন্ডনে অয়নের কাছে। মায়া ভালো আছে সেই খবর শুনে আয়নও শান্ত হয়ে গেল। অথচ কেউ জানতে পারল না মায়ের সঙ্গে কতটা ষড়যন্ত্র চলছিল তারই বাড়িতে। হৃদ নেই, আরিফ নেই পাশে। মায়া আরো একা হয়ে গেল পরিবারের চাপে।